হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি ঐশী আপু চলে আসলাম আজকে আরেকটা খুব মজার ক্লাস নিয়ে। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমাদের আপকামিং এসএসসি এক্সামের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো এসএসসি এক্সাম তোমাদের খুব সামনেই চলে আসতেছে। তোমরা যারা ক্লাস 9 বা 10-এ পড়ছো তোমাদের জন্য কিন্তু এসএসসি এক্সামটা অবভিয়াসলি খুব ইম্পর্ট্যান্ট। এবং এসএসসি এক্সামে ইংলিশ ফার্স্ট পেপারে প্রথম যে টপিকটা তোমরা অ্যান্সার করবা সেটা হচ্ছে সিন প্যাসেজ। সো সিন প্যাসেজ থেকে আমরা মেইনলি 3 টাইপের কোশ্চেন অ্যান্সার করে থাকি। একটা এমসিকিউ, একটা থাকে শর্ট কোশ্চেন অ্যান্সার, আরেকটা থাকে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। সো আজকে আমরা এমনভাবে পড়বো যেন তোমাদের এসএসসি এক্সামে এই 3টা টপিকে কোনো সমস্যা না হয়। ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট এবং আমি আশা করব যে ক্লাসের শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখবা এবং তোমরা আমাকে পরে আপডেট জানাবা যে তোমাদের সিন প্যাসেজ নিয়ে কি এখন আইডিয়া। তোমাদের সিন প্যাসেজ নিয়ে এখন কি আর ভয় লাগে নাকি লাগে না, এগুলো তোমরা আমাকে পরে জানাতে পারবে ফর শিওর। বাট আজকে আমরা সিন প্যাসেজ থেকে 3টা টাইপের কোশ্চেন অ্যান্সার করব এবং এই জন্য আমরা কিন্তু তোমাদের বই থেকে যেই প্যাসেজটা খুব বেশিবার এসেছে এসএসসি এক্সামে ওইরকম একটা টপিক কিন্তু আজকে আমরা কমপ্লিট করব। সো চলো আজকে পড়াশোনা শুরু করে দেই। আশা করি আমরা নেক্সট 1.5 ঘন্টায় অনেক ভালো জিনিসপত্র শিখবো এবং যেটা আমাদের এসএসসি এক্সামে খুব বেশি হেল্প করবে। সো লেটস গো। সো বিফোর জাম্পিং ইনটু আওয়ার রিয়েল লেসন আমরা আজকে একটু জানবো যে আমাদের যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস এটা নিয়ে একটু আমাদের কথা বলতে হবে যে আমাদের কিন্তু মাস্টার বুক আছে এবং অবভিয়াসলি তোমার মাস্টার বুক অলরেডি পেয়ে গিয়েছো। যারা এখনো পাওনি তারা ইনশাল্লাহ খুব সুন পেয়ে যাবে। মাস্টার বুক তুমি কিভাবে পড়বা সেটা নিয়ে একটু কথা বলার ছিল। সবার কাছে মাস্টার বুক থাকে বাট সবাই হয়তো অতটা আইডিয়া রাখতে পারো না যে কিভাবে পড়লে দ্য বেস্ট ওয়ে, যেটা সবচেয়ে ভালো এফেক্টিভ ওয়ে হবে আমার মাস্টার বুক পড়ার জন্য, সেটা নিয়ে একটু কথা বলতে হবে। সেটা হচ্ছে ম্যাপ পদ্ধতি। সো যদি আমরা দেখি ম্যাপ, MAP, সো এম ফর হচ্ছে মাস্টার। মাস্টার বলতে তোমার মাস্টার বুকে যেই পার্টটাতে খুব সুন্দর করে আমরা টপিকগুলো বুঝিয়ে দিয়েছি, অ্যানালাইসিস করে দিয়েছি, সেটাকে বলা হয় হচ্ছে মাস্টার। দেন আসি অ্যাপ্লাই। অ্যাপ্লাই পার্টে তোমরা দেখবা যে সেখানে খুব সুন্দর করে এমসিকিউ কোশ্চেন্স দেওয়া আছে, তারপর গ্যাপস দেওয়া আছে, মানে মেইনলি তোমাদের এক্সামের জন্য যেই যেই টপিকগুলো বেশি দরকার ওরকম করে কোশ্চেন সেট করা আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই পার্ট। এবং লাস্ট একটা পার্ট আছে সেটা হচ্ছে প্রুভ। সো প্রুভে হচ্ছে গিয়ে মেইনলি তোমার নিজেকে নিজে অনুশীলন করতে হবে, তোমার নিজেকে নিজে একটা পরীক্ষা, একটা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে যেখানে তুমি অনেক টাইপের কোশ্চেন্স পাবা, সৃজনশীল কোশ্চেন পাবা, ক্রিয়েটিভ কোশ্চেন্স পাবা, দেন ব্রড কোশ্চেন পাবা। সেগুলো তুমি সুন্দর মতো পড়ে তুমি কিন্তু নিজে নিজে একটা টেস্ট দিতে পারো। সো এটা হচ্ছে আমাদের মাস্টার বুক পড়ার পদ্ধতি, মাস্টার, অ্যাপ্লাই এবং প্রুভ, MAP অর্থাৎ ম্যাপ পদ্ধতি। সো এখন আসি হচ্ছে আমাদের নতুন সংযোজন 10 মিনিট স্কুলে, যেটি হচ্ছে 10-10। সো 10-10 হচ্ছে মেইনলি আমাদের AI ডাউট সলভার, যেটা তুমি 24/7 অর্থাৎ সারা দিন প্রতিদিন তুমি কিন্তু ইউজ করতে পারবা। এবং এখানে মেইনলি কি হবে, সাপোজ তুমি ক্লাস 10-এ পড়ো এবং তুমি হচ্ছে ইংলিশের একটা টপিক বা সায়েন্সের কোনো একটা টপিক তোমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে। সো তুমি কিন্তু এখানে আস্ক করতে পারো যে এটা আমাকে ক্লাস 10 অনুযায়ী একটু বুঝিয়ে দাও, তো সে কিন্তু তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে। সো এটা হচ্ছে আমাদের 24/7 ডাউট সলভার। এবং যে কোনো কঠিন টপিক বা থিওরি যেটাতে তুমি আটকে যাও, তুমি জাস্ট ছবি তুলে বা সেই টপিকটা ওখানে দিয়ে তুমি কিন্তু জানতে পারবে 10-10 সম্পর্কে। সো 10-10 নিয়ে আমাদের আশা করি অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, এখনও সবার মধ্যে এক্সাইটমেন্ট আছে এবং এটা কিন্তু স্টুডেন্টরা খুবই এখন এফেক্টিভ ওয়েতে ইউজ করছে। সো আশা করি আমার স্টুডেন্ট যারা ক্লাস 9-10-এ তারাও এটাকে অনেক ভালো মতো ইউজ করবে এবং বেস্ট আউটপুটটা তোমরা যেন পাও সেটা আমার এক্সপেক্টেড থাকবে। সো এখন হচ্ছে আমরা আজকে পড়াশোনা শুরু করব। সো পড়াশোনা শুরু করার আগে আমি একটু বলে দিতে চাই যে তোমাদের সিন প্যাসেজ নিয়ে আইডিয়াটা একটু কীরকম হতে পারে। সিন প্যাসেজ, সিন মানে হচ্ছে তুমি অলরেডি প্যাসেজটা সম্পর্কে জানো। সো অলরেডি প্যাসেজটা সম্পর্কে তুমি কিভাবে জানো সেটা জানো তোমার বই থেকে। সো তোমার বইয়ের কিছু খুবই ইম্পর্ট্যান্ট প্যাসেজ আছে। সো বই যদি খুলে দেখো দেখবা অনেক অনেক প্যাসেজ। এখন সব প্যাসেজ কি তোমার জন্য ইম্পর্ট্যান্ট কিনা আমি বলবো সব প্যাসেজই ইম্পর্ট্যান্ট, ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, বাট কিছু প্যাসেজ তোমাকে একটু ট্যাক্টফুলি বেশি ভালো মতো পড়তে হবে। সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে যেগুলো অলরেডি কয়েকবার বোর্ডস এক্সামে চলে আসছে। সো এই জন্য তুমি হচ্ছে গিয়ে তোমার যে টেস্ট পেপার থাকে বা তোমার যে কোশ্চেন ব্যাংক বা আমাদের মাস্টার বুক, সেখানে দেখবা যে তোমার কোন প্যাসেজগুলো বেশি বেশি করে বোর্ডে এসেছে, যেই প্যাসেজগুলো বোর্ডে বেশি বেশি এসেছে সেগুলোকে তুমি একটু বেটার ওয়েতে প্র্যাকটিস করবা।
আর যেগুলো মানে খুব বেশি আসে নাই বা একদমই আসে নাই, যেগুলো একদমই আসে নাই সেটা তুমি কিন্তু একটু পরেও পড়তে পারো, বাট যেগুলো এসেছে সেগুলো তোমাকে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। সো ওই হিসাব করে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সবচাইতে ইম্পর্টেন্ট যে প্যাসেজটা আমাদের কাছে মনে হয়েছে, যেটা এর আগে বহুবার বোর্ডসে এসেছে, সেটা আজকে আমরা সলভ করব। তো এখান থেকে আমি আবারও বলছি, আমরা 3 টাইপের কোশ্চেন সলভ করব, এমসিকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন বা শর্ট কিউএনএ, অ্যান্ড লাস্টে আমরা করবো হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তো আশা করি এই প্যাসেজ থেকে তোমাদের ইনশাল্লাহ আর কখনোই কোনো সমস্যা হবে না, এবং তারপর সমস্যা হলে আমাদের তো ক্লাসে দেখা হচ্ছেই। সো আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2 লেসন 1। আচ্ছা, অনেকেই হয়তো অলরেডি বুঝে গেছো এটা কোন লেসন, বিকজ এটা খুবই ফেমাস একটা লেসন। সেটা হচ্ছে দ্য গ্রিড অফ দি মাইটি রিভার্স, দ্য গ্রিড অফ দি মাইটি রিভার্স। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্যাসেজটা রাজশাহী বোর্ড 2024, যশোর বোর্ড 23, বরিশাল বোর্ড 22, দিনাজপুর বোর্ড 19 এবং চিটাগাং বোর্ড 19-এ কিন্তু চলে এসেছে। এটা আরও বহুবার এসেছে, বাট এখানে কয়েকটাই লেখা হয়েছে। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমাদেরকে কিভাবে সিন প্যাসেজের জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলোকে অ্যাকচুয়ালি সিলেক্টেড করব। ঠিক আছে, এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের, তোমরা নিজেরা যখন পড়বা নিজেরা একটু অ্যানালাইসিস করবা যে এখানে কোন প্যাসেজটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, আমার সিন প্যাসেজের জন্য। বিকজ আমি জানি অনেকেরই সিন প্যাসেজে অনেক সমস্যা হয়, এবং আমাকে অনেকেই মেসেজ দেওয়া যে আপু সিন প্যাসেজ কীভাবে অ্যান্সার করবো এই সেই। সো লেটস গো, আজকে আমরা শুরু করি। সো একটু দেখি আমরা আমাদের যে লেসনের নামটা আছে, দ্য গ্রিড অফ দি মাইটি রিভার্স। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে মাইটি। সো এই দুইটা ওয়ার্ড মানে কি এবং এগুলো কোন পার্ট অফ স্পিচ একটু জেনে নেই। গ্রিড মানে হচ্ছে লোভ, বা তুমি বলতে পারো ক্ষুধা, এবং এটা সিনোনিম হতে পারে হচ্ছে হাঙ্গার। আমরা জানি ক্ষুধা মানে হচ্ছে হাঙ্গার, আর একটা হচ্ছে অ্যাপিটাইট। অ্যাপিটাইট মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর প্রতি অনেক বেশি ডিজায়ার বা ক্ষুধা, বা হচ্ছে গিয়ে তোমার লোভ, এই জিনিসটাকে বোঝায়। গ্রিড হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাউন, গ্রিড একটা নাউন। কেন নাউন? বিকজ এটা হচ্ছে গিয়ে তোমার, আমরা জানি কি নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায়। সো গ্রিড বলতে কি বোঝাচ্ছে? লোভ বা ক্ষুধা, যেটা হচ্ছে তোমার কি বলা যায় হিউম্যান নেচারের একটা বৈশিষ্ট্যের নাম। সো অবভিয়াসলি যেহেতু নাম, তাই এটা হবে হচ্ছে গিয়ে নাউন। দেন আমরা আসবো হচ্ছে মাইটি। মাইটি মাইটি শুনলে কিন্তু আমরা বুঝি যে শক্তিশালী কোনো কিছু একটা। সো অবভিয়াসলি মাইটি মানে হচ্ছে শক্তিশালী বা প্রমত্তা। শক্তিশালীটা একটু বেশি ইজি মনে হচ্ছে, সো শক্তিশালী মনে রাখো। এবং মাইটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? বিকজ আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, কোয়ালিটি, এগুলোকে বুঝিয়ে থাকে। সো মাইটি বা শক্তিশালী, আমি বললাম হি ইজ আ মাইটি পারসন, সে একজন শক্তিশালী মানুষ। সো শক্তিশালী দিয়ে আমি কি বোঝাচ্ছি? ওই মানুষটা একটা কোয়ালিটি বোঝাচ্ছি না, মানুষটা কেমন সেটা বোঝাচ্ছি। এই জন্য মাইটি কিন্তু কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন তোমরা আমাকে এবার বলতে পারো যে আপু আমি কেন এই জিনিসগুলো কোন পার্ট অফ স্পিচ কেন জানবো? ওয়েল, তুমি কেন জানবা? বিকজ এইরকম কোয়েশ্চেন কিন্তু সিন প্যাসেজে এসে থাকে। তোমার সিন প্যাসেজে 1-2টা কোয়েশ্চেন মাস্ট এরকম থাকে যে ওই লাইনটাতে ওই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। সো আমরা যদি একটু ভালো মতো জেনে নেই আগের থেকে, একদম গোড়া থেকে যদি জেনে নেই যে কোনটা কোন পার্ট অফ স্পিচ, আমার কিন্তু প্যাসেজ নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো এখন আমরা আমাদের আসল পড়া শুরু করব। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে ইউনিট 2 লেসন 1, যেখানে আমাদের লেসনের নাম হচ্ছে দ্য গ্রিড অফ দি মাইটি রিভার্স। তার মানে কি? নামটা শুনে কি মনে হচ্ছে? নামটা শুনেই মনে হচ্ছে যে কিছু নদী থাকবে, যেই নদীগুলোর অনেক বেশি ক্ষুধা, যেই নদীগুলোর অনেক লোভ, এবং সেই লোভের কারণে অ্যাকচুয়ালি আমরা যারা জনমানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জীবনে সেটা কি প্রভাব ফেলতেছে, এটাই মেইনলি আজকে আমরা পড়ব। সো লেটস গো। আমাদেরকে খুবই একটা হৃদয় বিদারক একটা প্যাসেজ এখানে দেয়া হয়েছে, যে প্যাসেজটা অ্যাকচুয়ালি খুবই রিলেটেবল, শুধু তোমার আমার জন্য না। তুমি যদি দেখো যে বাংলাদেশে যে কোনো মানুষকে তুমি যদি জিজ্ঞাসা করো, তারা কিন্তু নদী ভাঙনের শিকার। হয়তো তারা না, বাট তাদের কোনো রিলেটিভ, তাদের কোনো ফ্যামিলি মেম্বার কিন্তু নদী ভাঙনের শিকার। সো নদী ভাঙন জিনিসটা একদমই যে খুবই রেয়ার, একদমই না। এবং এই যে প্যাসেজটা, এটা পড়ে আমরা আসলে জানতে পারবো যে নদী ভাঙনের জন্য অ্যাকচুয়ালি একটা মানুষের জীবনে কোন লেভেলের পরিবর্তন চলে আসে। সো লেটস গো। আমরা দেখছি এখানটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে মেহেরজান। ওকে, সো লেটস সি। মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট। ওকে,
এটা অন হবে না, এটা ইন হবে, বাট ইটস ওকে, তোমরা বই থেকে দেখে নিতে পারবা। তো বলেছে মেহেরজান লিভস ইন আ স্লাম অন দি সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। তো প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট কি মানে? আচ্ছা দেখি, স্লাম মানে হচ্ছে গিয়ে বস্তি, পাশে লিখে দেওয়া আছে। সিরাজগঞ্জ টাউন তো আমরা বুঝতে পারছি। প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে রক্ষাবাদ। হোয়াট ইজ রক্ষাবাদ? রক্ষাবাদ হচ্ছে নদী ভাঙনের শিকার যে মানুষগুলো হয় তাদের জন্য আমরা কি করি, তাদেরকে হচ্ছে আমরা একটা প্রোটেক্টেড স্পেসে রাখার চেষ্টা করি যখন তারা হচ্ছে গিয়ে এফেক্টেড হয় নদী ভাঙনের। সো ওই জায়গাটাকে বলা হচ্ছে প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। প্রোটেকশন মানে হচ্ছে রক্ষা, আর এমব্যাঙ্কমেন্ট এটা মানে হচ্ছে বাঁধ। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, আর প্রোটেকশন মানে হচ্ছে রক্ষা। এবং এই দুইটা জিনিসকে আমরা একত্র করে বলতে পারি প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট বা রক্ষাবাদ। তো বুঝতে পারতেছি মেহেরজান, যিনি একজন নদী ভাঙনের শিকার মহিলা, একজন তিনি কি করেছেন, তিনি হচ্ছে একটা বস্তিতে থাকে। কোন বস্তি? সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট বা সিরাজগঞ্জ টাউনের যে রক্ষাবাদ আছে সেখানে বস্তিতে কে থাকেন? মেহেরজান থাকে। দ্য উইসপারিং wind from the river যমুনা makes the fire unsteady। আচ্ছা, এখানে কিছু খুব সুন্দর সুন্দর ফ্রেজেস আছে। উইসপারিং উইন্ড মানে কি? উইসপার মানে হচ্ছে ফিস ফিস করে কথা বলা। উইসপার মানে ফিস ফিস করে কথা বলা। আর উইসপারিং ওয়াইন্ড মানে হচ্ছে এমন একটা বাতাস যেটা ফিস ফিস করে শব্দ হয়। সো উইসপারিং ওয়াইন্ড মানে ফিস ফিসে বাতাস। ওকে। ফ্রম দ্য রিভার যমুনা, কোন নদী? যমুনা নদী থেকে আসতেছে। মেক্স দ্য ফায়ার আনস্টেডি। আনস্টেডি মানে হচ্ছে অস্থির। একটু যে ছবিটা খেয়াল করো, এটা একটা এআই জেনারেটেড ছবি, বাট এই ছবিটাতে বোঝা যাচ্ছে যে ইনি হচ্ছেন মেহেরজান, এবং এই যে তার এখানে দেখো আগুন জ্বলতেছে এবং আগুনটা কি স্টেডি অবস্থায় আছে, খুব স্টেবল অবস্থায় আছে? না, আগুনটা কিন্তু নড়তেছে। এই যে নড়ানড়ির একটা অবস্থা, এটাকে বলা হচ্ছে আনস্টেডি। এবং কেন নড়ছে আগুনটা, কেন কোনো ঠিক জায়গা স্টেবল ওয়েতে থাকছে না? কারণ উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা নদী থেকে এক ধরনের বাতাস আসছে যেটা কি ফিস ফিস শব্দ করে আসছে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। ডান্সিং ফ্লেমস, ওকে। ডান্সিং শুনলে যদিও মনে হয় যে খুব হ্যাপি একটা অকেশন, বাট না, এখানে ডান্সিং বলতে কোনো হ্যাপি কিছু বোঝানো হয়নি। এখানে বলা হয়েছে ডান্সিং ফ্লেমস মানে আগুনের নাচানাচি। এখন আগুন কিভাবে নাচে? এই যে দেখো, বাতাসের জন্য আগুনটা কি খুবই আনস্টেবল অবস্থায় আছে, এই জন্য আগুনটা বারবার এদিক ওদিক সরে যাচ্ছে। এটাকেই আমাদের যে রাইটার তিনি লিখেছেন ডান্সিং ফ্লেমস। ফ্লেম মানে হচ্ছে আগুন, আর ডান্সিং বলতে বোঝায় যে কোনো কিছু নাচানাচি করছে এরকম একটা অবস্থা। রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া। রিমাইন্ড মানে মনে করিয়ে দেয়া। আচ্ছা, তো মেহেরজানকে কি মনে করিয়ে দেয়? অফ দি টার্ময়েল ইন হার লাইফ। টার্ময়েল মানে হচ্ছে অশান্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত আমরা জানলাম যে মেহেরজান কোথায় থাকে। সে হচ্ছে সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট বা রক্ষাবাদ, সেখানটা বস্তিতে থাকেন, এবং সে এখানে আগুন জ্বালিয়ে বসে আছেন। এই যে আগুনটা বারবার কি হচ্ছে, নড়ে যাচ্ছে বা আনস্টেডি অবস্থায় আছে, সেটা কেন আছে? কারণ যমুনা নদী থেকে এক ধরনের উইসপারিং ওয়াইন্ড বা হচ্ছে এক ধরনের ফিস ফিসে বাতাস আসছে। এবং এই যে ডান্সিং ফ্লেম, এই যে আগুনের এপাশ থেকে ওপাশে সরে যাওয়া, এটা হচ্ছে আমাদের মেহেরজানকে মনে করিয়ে দেয় তার জীবনে যে অশান্তি, যে দুঃখ, যে কষ্ট ছিল সেটার ব্যাপারে। সো দেখি যে তার জীবনে কি দুঃখ কষ্ট আছে। সো দুঃখ কষ্ট দেখার আগে আমরা একটু দেখব যে এই পুরো পার্টটা থেকে আমরা কি কি এমসিকিউ পেতে পারি, এবং এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বোর্ডে এসেছে। যেমন এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এ থাকা একটা কোয়েশ্চেন, যেটা আমাদের মাত্র প্রথম 3টা লাইন থেকে কিন্তু এসেছে। সো লেটস সি কোয়েশ্চেনটা কি। দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেট মানে কি? ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করা। এই ইন্ডিকেট ওয়ার্ডটা তোমরা সিন প্যাসেজ অ্যান্সার করার সময় কয়েকভাবে পাবা। নির্দেশ করা হবে এটা। ওকে, নির্দেশ করা, যেটা বলছিলাম যে এই ইন্ডিকেট ওয়ার্ডটা তোমরা কিন্তু কয়েকভাবে তোমাদের সিন প্যাসেজে পাবা। কিভাবে পাবা? যেমন একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেটা কি ইন্ডিকেট করে, ওয়ার্ড দিয়ে দিবে, সেটা কি ইন্ডিকেট করে, এরকম। সো লেটস সি টার্ময়েল কি ইন্ডিকেট করছে। অপশন এ হচ্ছে এজিটেশন, অপশন বি হচ্ছে রিডাকশন,
অপশন সি হচ্ছে কনস্ট্যান্ট এবং লাস্ট অপশন হচ্ছে রিজিড। সো তুমি কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার ঠিকমতো করতে পারবা না যদি না তুমি এই সবগুলোর মিনিং খুব ভালো মতো জেনে থাকো। সো ইটস অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভোকাবুলারি একটা পার্ট, যেখানে তোমাকে অনেক বেশি ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। সো ইটস নাথিং দ্যাট টাফ, বিকজ তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো এগুলো হয়ে যায়। সো লেটস সি, এজিটেশন মানে হচ্ছে মেইনলি তোমার বিরক্তি বা উত্তেজনা। উত্তেজনা হতে পারে, আবার বিরক্তিও হতে পারে। বিরক্তি হতে পারে, আবার কি উত্তেজনাও হতে পারে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ডটা, সেটা হচ্ছে রিডাকশন। রিডাকশন মানে হচ্ছে কমানো বা হ্রাস করা। কনস্ট্যান্ট মানে হচ্ছে কোনো কিছু ধ্রুবক বা কোনো কিছু অবিরাম বা কোনো কিছুর কোনো চেঞ্জ নাই, এটা এভাবেই চলছে, এটাকে আমি কি বলতে পারি, কনস্ট্যান্ট বলতে পারি। লাস্ট অপশন হচ্ছে রিজিড মানে হচ্ছে খুবই কঠিন, খুবই স্ট্রিক্ট কোনো কিছু বা কঠোর। সো লেটস সি টার্ময়েল। একটু আগের পেজটা যাই। টার্ময়েল বলতে কি ছিল বলো তো? অশান্তি, দুঃখ, কষ্ট। এটার সাথে রিডাকশন মানে হচ্ছে কমানো, এটাকে কোনো মিল আছে? নাই। কনস্ট্যান্টের কোনো মিল আছে? অবিরাম, আর ওখানে ছিল অশান্তি, নাই। রিজিড মানে হচ্ছে কঠোর বা অনমনীয়, মানে খুবই টাফ, স্ট্রিক্ট একটা অবস্থা। অশান্তি মানেই যে অলওয়েজ স্ট্রিক্ট হবে তা কিন্তু না, তাহলে এটাও হচ্ছে না। সো আমাদের অপশন হচ্ছে এজিটেশন মানে হচ্ছে বিরক্তি বা উত্তেজনা। সো এজিটেশনটা নর্মালি তোমার নেগেটিভ সেন্সে বেশি ব্যবহার করা হয়, এবং বাকি তিনটা অপশন যেহেতু এখানে কাজে লাগতেছে না, দ্যাটস ওয়াই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এখানে এজিটেশন। তাহলে টার্ময়েল ইন্ডিকেট করবে কোন ওয়ার্ডটাকে? এজিটেশন। এবং এটা কবে এসেছিল? রাজশাহী বোর্ড 2024। সো 2 বছর আগেই এসেছে, সো তোমাদের বেলায় আসতেই পারে। আচ্ছা, এখন আমরা পরের পার্টটায় যাব। পরের পার্টটায় যেয়ে দেখি যে মেহেরজান তার জীবনে যে কষ্টটা কিভাবে অ্যাকচুয়ালি আসলো সেটা নিয়ে একটু দেখব। সো লেটস সি, নট লং অ্যাগো এটা মানে হচ্ছে খুব বেশি দিন আগে নয়, খুব বেশি দিন আগে না। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানে কি ছিল? সব ছিল। আ ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল, একটা পরিবার ছিল। এরাবল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য জমি। এরাবল মানে হচ্ছে চাষযোগ্য, আর ল্যান্ড মানে হচ্ছে জমি। অ্যান্ড কেটেল বলতে এখানে বোঝানো হয়েছে তোমার গরু, মহিষ, যারা হচ্ছে মেইনলি কৃষিকাজে থাকে আর কি, এটাকে বোঝানো হচ্ছে কেটেল। দ্য ইরোজন মানে হচ্ছে ভাঙন। এই যে আমরা বলতেছি না নদী ভাঙন, সো নদী ভাঙন মানে হচ্ছে রিভার ইরোজন। সো ইরোজন মানে হচ্ছে গিয়ে কি? শুধু ভাঙন। অফ দি যমুনা গ্র্যাজুয়ালি কনজিউম মানে কি বলতো? আমরা গ্রহণ করা, গ্রাস করা, খেয়ে ফেলা, এগুলোকে বলা হচ্ছে কনজিউম। সো এখানে বলেছে যে খুব বেশি দিন আগে না, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব ছিল। কি কি ছিল? আ ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড অ্যান্ড কেটেল, একটা পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল, এবং কি ছিল? গরু, মহিষ, ছাগল, কেটেল ছিল। সো তার মানে কি? মেহেরজানের তখন সবই ছিল। মেহেরজানের একটা ভালো ইনকাম সোর্স ছিল, মেহেরজানের তখন মানুষ ছিল, আপন মানুষ ছিল। সো এই যে জিনিসগুলো ছিল, এখন কিন্তু তার কাছে এগুলো আর নাই। এবং এটা কেন নাই? দ্য ইরোজন অফ দি যমুনা মানে যমুনা নদীর যে ভাঙন, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। এখন আমি যদি একটা কথা বলি যে গ্র্যাজুয়ালি কোন পার্ট অফ স্পিচ হবে, যদি ভালো মতো দেখি, অনেকেই তোমরা এখানে অলরেডি গেস করে ফেলছো যে যেখানে ly আছে দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডভার্ব হবে, বাট দিস ইজ নট অলওয়েজ ট্রু। তোমার ly থাকলেই যে সব কিছু তোমার অ্যাডভার্ব হয়, দিস ইজ নট ট্রু। এটা একটু আজকে আমরা জানবো, বিকজ এটা অনেকেই ভুল জানো এবং অনেকেই খুবই কনফিডেন্টলি অ্যান্সারটা দিয়ে দাও যে ly মানেই অ্যাডভার্ব। সো লেটস সি, গ্র্যাজুয়াল মানে হচ্ছে ধীরে ধীরে, তার সঙ্গে ly যখন অ্যাড হয়ে যাচ্ছে, সো গ্র্যাজুয়ালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ প্লাস ly, এবং আমরা জানবো যে অ্যাডজেক্টিভ প্লাস ly যদি থাকে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, নেক্সট আমি একটা ওয়ার্ড লিখেছি হোমলি। হোম কি বলতো? হোম কি কোনো অ্যাডজেক্টিভ? না, হোম হচ্ছে একটা নাউন, বিকজ এটা একটা বাসযোগ্য স্থানের নাম। সো হোম হচ্ছে তোমার নাউনের সঙ্গে যদি ly থাকে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের সঙ্গে যদি থাকে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ,
আর যদি অ্যাডজেক্টিভ প্লাস ly থাকে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়াল মানে আস্তে আস্তে, তার সঙ্গে ly অ্যাড হয়েছে। সো আস্তে আস্তে মানে কি একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ প্লাস ly, তাই গ্র্যাজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব। বাট আমি যদি কখন বলি হোমলি, তখন কি হয়ে যাবে, তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, বিকজ হোম হচ্ছে একটা নাউন, নাউন প্লাস ly হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এটাও কেন পড়ালাম, বিকজ তিন প্যাসেজে এই ধরনের কোশ্চেন চলে আসে তোমাদের এমসিকিউতে। বললাম যেটা কোনটা কোন পার্ট অফ স্পিচ, খুবই কমন একটা কোশ্চেন। সো আশা করি সেটা আমাদের কোনো প্রবলেম হবে না। সো লেটস সি, যে এখানে বলেছে দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ভাঙন গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, কনজিউমড বা গ্রাস করা বা খেয়ে ফেলা বা ধ্বংস করা, অল হার ল্যান্ড প্রপার্টি। তো মেহেরজানের যত জমি জমা ছিল সব কিছু কে নিয়ে গেছে বলো তো, সব কিছু নিয়ে গেছে হচ্ছে যমুনা নদীর ভাঙন। যমুনা নদীর ভাঙনে তার সব জমি ধ্বংস হয়ে গেছে। ইট ফাইনালি ক্লেমড হার ওনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। তো ইট ফাইনালি ক্লেমড, এখানে ইট বলতে কাকে বুঝাইছে বলো তো, ইট বলতে কি মেহেরজানকে বুঝাইছে? ইট বলতে বোঝানো হয়েছে হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদী ফাইনালি ক্লেমড, ক্লেম মানে হচ্ছে তোমার অধিকার দাবি করা, ক্লেম মানে অধিকার দাবি করা। এগুলো তোমরা তোমাদের মাস্টার বুকে খুব সুন্দর করে সবগুলো ওয়ার্ড মিনিং জেনে যাবা, প্লাস সিনোনিম অ্যান্টোনিম পেয়ে যাবা। স্টিল আমি এখানে লিখে দিচ্ছি, ইট ফাইনালি ক্লেমড। সো এই যমুনা নদীটা শেষ পর্যন্ত কি অধিকার দাবি করে, তার একমাত্র বাসযোগ্য স্থান, শেল্টার। শেল্টার বলতে আমরা মেইনলি বুঝাই হচ্ছে আশ্রয়স্থল, যেখানে আমরা মনে করো তোমার বাসাটা হচ্ছে গিয়ে তোমার শেল্টার, হার ওনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়স্থল ডিউরিং দ্য লাস্ট মনসুন, অর্থাৎ গত বর্ষা বা লাস্ট মনসুন বা গত বর্ষাকালে এই যমুনা নদী তার যে একমাত্র থাকার জায়গাটা ছিল, একমাত্র আশ্রয়স্থল ছিল, সেটাকেও কি করে, সেটাকেও ক্লেম করে বা অধিকার দাবি করে নিয়ে যায়। মেইনলি তো কি হলো বলো তো, মেহেরজানের কাছে এখন না কোনো থাকার জায়গা আছে, না তার কোনো ইনকাম সোর্স আছে, বিকজ তার সব ল্যান্ড কি হয়ে গেছে, যমুনা নদী নিয়ে গেছে। সো বোঝা যাচ্ছে যে যমুনা নদী কি করলো, মেহেরজানের যে সব কিছু ছিল, লিটারেলি তার ফ্যামিলি থেকে শুরু করে তার থাকার স্থান, তার ইনকাম সোর্স, সব কিছুই কিন্তু গ্রাস করে নিয়েছে। সো শুরুতে আমি বলেছিলাম নদী ভাঙন যে বিষয়টা, সেটা খুবই একটা বেদনাদায়ক একটা সিচুয়েশন। সো আমরা এখন কিন্তু সেটার মধ্য দিয়ে যাচ্ছি। সো এখন দেখবো যে একটু আগে আমরা যে 3-4টা লাইন পড়লাম, সেই 3-4টা লাইন থেকে কি কি এমসিকিউ আসতে পারে। এবং এই এমসিকিউটা একটু বেশি ইম্পর্টেন্ট, ভালো মতো খেয়াল করলে দেখবা যশোর বোর্ড 23, চিটাগং বোর্ড 19 এবং বরিশাল বোর্ড হচ্ছে তোমার 22। দ্যাট মিনস এটা কিন্তু 3টা বছরে আসছে, এবং 3টা বছর কিন্তু একটা বছরই করে নাই, মানে 3টা বোর্ডে আসছে 3টা ডিফারেন্ট ইয়ার্সে। দ্যাট ইজ তুমি যদি খুব ভালো মতো টেস্ট পেপার বা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করো, ইনশাল্লাহ এমসিকিউ নিয়ে সিন প্যাসেজে কোনো সমস্যা হওয়ার কথা না, বিকজ সেম টাইপ অফ কোশ্চেনই দেয়, অনেক সময় 2-1টা কমনও পেয়ে যেতে পারো। সো যাদের খুব বেশি ভয় আছে ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হবে না। সো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 বা এমসিকিউ 2 হচ্ছে, বিফোর দ্য এরোশন অফ রিভার শি ওয়াজ ড্যাশ, মানে নদী ভাঙনের পূর্বে শি ওয়াজ মানে মেহেরজান কিরকম ছিল। ওয়াজ শি হেলদি, হেলদি মানে কি বলতো, সুস্থ, হেলদি মানে হচ্ছে সুস্থ। ওয়েলদি, ওয়েলদি বলতে আমরা বুঝতে পারি হচ্ছে কি রিচ, বড়লোক লিখলাম না, আমি রিচ লিখলাম। আনহ্যাপি মানে কি বলতো, আনহ্যাপি মানে হচ্ছে গিয়ে কি বলা যায়, যে হচ্ছে অসুখী, আনহ্যাপি মানে অসুখী, আর স্যাড মানে হচ্ছে দুঃখী। এখন আমাকে বলো যে নদী ভাঙনের আগে অ্যাকচুয়ালি জিনিসটা কি ছিল, মেহেরজানের কাছে ফ্যামিলি ছিল, মেহেরজানের কাছে ইনকাম সোর্স ছিল, মেহেরজানের কাছে হচ্ছে ক্যাটেল ছিল। সো যদি দেখি এখানে কোথাও কি মেহেরজানের হেলথ নিয়ে কথা বলা হয়েছে, না, হেলথ নিয়ে কিন্তু কথা বলা হয়নি। হইতেই পারে যে নদী ভাঙনের আগে সে হেলদি ছিল, বাট যেহেতু আমার প্যাসেজে এটা লেখা নাই, তাই আমি এটাকে বেস্ট অ্যান্সার হিসেবে দিতে পারবো না, তাই অপশন এ এখানে হবে না। অপশন বি হচ্ছে গিয়ে রিচ বা ওয়েলদি। হ্যাঁ, মেহেরজানে কিন্তু ওয়েলথ ছিল, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, বা এখন ওয়েলদি বলতে কি বোঝাচ্ছে, সম্পদশালী। দ্যাট ইজ তার অনেক বেশি সম্পদ ছিল, সম্পদ তো তার অনেক ছিল, তার ছিল হচ্ছে গিয়ে তোমার ল্যান্ড ছিল, কেটেল ছিল, সব ফ্যামিলি ছিল। সো ওয়েলদি ক্যান বি অ্যান অপশন। অপশন সি হচ্ছে আনহ্যাপি, না, আনহ্যাপি সে রিভার ইরোশনের আগে ছিল না, বরং নদী ভাঙনের পরে সে আনহ্যাপি হয়েছে। স্যাডও তিনি পরে হয়েছেন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে,
রাইট অ্যান্সার হবে হচ্ছে ওয়েলদি। ওয়েলদি মানে সম্পদশালী। যেহেতু মেহেরজানের অনেক জমি ছিল, কেটল ছিল, ফ্যামিলি ছিল, তাই আমরা বলতে পারি বিফোর দ্য ইরোশন অফ রিভার শি ওয়াজ ওয়েলদি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেহেরজান ইজ আ ভিকটিম অফ ড্যাশ। আচ্ছা, বিফোর গোয়িং টু দ্য অ্যান্সার, ভিকটিম অফ মানে হচ্ছে কোনো কিছুর তুমি ভিকটিম বা কোনো কিছুতে তুমি হচ্ছে গিয়ে কি বলা যায়, তুমি ক্ষতিগ্রস্ত। সো এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এটা একটু মাথায় রাখবা যে ভিকটিমের সাথে কিন্তু অফ হবে। এটা একটু অফ টপিক পড়ায় গেলাম, বিকজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও আমাদের জন্য খুবই লাগে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও আমাদের টুকটাক অনেক বেশি লেগে থাকে। সো মেহেরজান ইজ আ ভিকটিম অফ হোয়াট? ড্রট। ড্রট মানে হচ্ছে গিয়ে তোমার খরা। ড্রট মানে খরা। খরা বলতে কি বোঝায়? যখন অনেক বেশি রোদ থাকে, গরম থাকে, কোনো বৃষ্টি হয় না, তখন মাঠঘাট যে ফেটে চৌচির হয়ে যায়, কোনো ফসল হয় না, এটাকে বলা হয় হচ্ছে কি ড্রট। ফ্যামিন। ফ্যামিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। ফ্যামিন মানে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ তো মানে আমরা বুঝি যেখানে খাবারের সংকট হয় খুব বেশি, দ্যাট ইজ ফ্যামিন। রিভার ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন। রিভার ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন। আর লাস্ট অপশন হচ্ছে সাইক্লোন। সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। সো আমরা দেখতে পাচ্ছি যে মেহেরজান অ্যাকচুয়ালি কিসের তোমার ভিকটিম ছিল? তার কি খরার ভিকটিম ছিল, যে তার এলাকায় কি খরা হয়েছে? না, খরা নিয়ে আমরা পড়ি নাই। দুর্ভিক্ষ বা ফ্যামিন, এটা নিয়েও পড়ি নাই। রিভার ইরোশন, হ্যাঁ এটা নিয়ে আমরা পড়েছি, বাট সাইক্লোন নিয়েও পড়ি নাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রিভার ইরোশন। মেহেরজান ইজ আ ভিকটিম অফ রিভার ইরোশন বা নদী ভাঙন। মেহেরজান কিসের শিকার ছিল? নদী ভাঙনের শিকার ছিল। তার এত ক্ষতি কেন হয়েছে? নদী ভাঙনের জন্য। আচ্ছা, এখন আমরা তার পরের পার্টটাই যাই। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভোর মেহেরস হাউস। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর ওয়ার্ড আছে, দ্যাট ইজ ডিভোর। সো ডিভোরে যাওয়ার আগে এখান থেকে পড়ে যাই আমরা। ইট টুক দ্য রিভার, কোন রিভার বলো তো? আমরা পড়েছি যমুনা রিভার। মেইনলি যমুনা রিভারই হচ্ছে গিয়ে মেহেরজানের যেই সম্পত্তি সব কিছুকে গ্রাস করেছে। তাহলে ইট টুক দ্য রিভার মানে নদীটার মাত্র অনলি আ ওয়ান ডে, মানে মাত্র একদিন সময় লাগে নদীটার টু ডিভোর। ডিভোর মানে হচ্ছে গ্রাস করা বা গিলে ফেলা। সো ডিভোর মেহেরস হাউস। তো মেহেরজানের যে হাউস ছিল, যেটা ছিল তার লাস্ট আশ্রয়স্থল, সেটা কিন্তু ওই যমুনা নদী মাত্র একদিনে গ্রাস করে ফেলে। ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। আচ্ছা, সো মেহেরস হাউসের পাশাপাশি আর কি কি গ্রাস করে? তার যে গাছপালা ছিল, তার যে বাঁশবাগান ছিল, তার যে ভেজিটেবল গার্ডেন বা সবজির বাগান ছিল, সব কিছু এই যমুনা নদী মাত্র একদিনের মধ্যে গ্রাস করে ফেলে বা ধ্বংস করে ফেলে। আচ্ছা, শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স। তো ওয়ান্স বলতে বোঝায় হচ্ছে একদা। আমরা পড়তাম না ছোটবেলায় যে একদা এক রাজা ছিল, ওইরকম ওয়ান্স মানে হচ্ছে তোমার একদা। তাহলে এখানে বলেছে যে শি হ্যাড আ ফ্যামিলি ওয়ান্স, তার এক সময় কি ছিল? একটা পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর। তাহলে ওভার দ্য ইয়ার্স মানে হচ্ছে বছরের পর বছর। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর। শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। আচ্ছা, বছরের পর বছর জুড়ে মেহেরজান কি করে? তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলে এবং তার পরিবার বা তার যে ফ্যামিলি মেম্বার্স তাদেরকেও হারিয়ে ফেলে। টু ডিজিজেস, কিসের জন্য? কিছু রোগের জন্য। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি। ক্রুয়েল হাঙ্গার, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, এটা একটা অ্যাডজেক্টিভ। হাঙ্গার হচ্ছে ক্ষুধা, এটা একটা নাউন। নাউনের জন্য আমি পাশে ব্র্যাকেটে এন লিখছি, আর ক্রুয়েলের জন্য আমি উপরে অ্যাডজেক্টিভ, সো আমি ADJ লিখছি। অ্যান্ড পোভার্টি, পোভার্টি মানে হচ্ছে দরিদ্রতা বা দারিদ্র, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, এটা হচ্ছে নাউন। ব্রট টু দ্য ফ্যামিলি। তাহলে জিনিসটা কি হইলো? পুরো মিনিংটা দাঁড়ালো এরকম যে বছরের পর বছর জুড়ে মেহেরজান তার হাজব্যান্ড এবং তার পরিবারের সদস্যদের হারিয়ে ফেলে। কিভাবে হারিয়ে ফেলে? কিছু রোগের জন্য। যেই রোগগুলো কিভাবে আসলো? নিষ্ঠুর ক্ষুধা এবং দরিদ্রতার জন্য। সো এখন দেখতে পাচ্ছি যে যখন হচ্ছে নদী ভাঙন হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি প্রপার খাবার পাওয়া যায় না,
দেন তোমার পিওর ওয়াটার পাওয়া যায় না। সো এই জিনিসগুলোর জন্য কিন্তু কি হয়, খুব বেশি তাড়াতাড়ি রোগ ছড়া যায়। মেনলি ডায়রিয়া, কলেরা, এগুলো হচ্ছে খুবই কমন কিছু রোগ নদী ভাঙনের সময় হয়ে থাকে। সো এখানে বোঝানো হয়েছে যে বছরের পর বছর জুড়ে নদী ভাঙন হতে থাকে, আর মেহেরজান তার পরিবারের সকল সদস্য ইনক্লুডিং হার হাজব্যান্ড, সে কিন্তু তাদেরকে হারিয়ে ফেলে। কিভাবে হারায়? কারণ নদী ভাঙনের জন্য অনেক ধরনের রোগ ছড়ায়, এবং সেই রোগগুলো কেন ছড়ায়? কারণ নদী ভাঙনের জন্য কিন্তু ক্ষুধা এবং দরিদ্রতা খুব বেশি দেখা যায়। সো ক্ষুধা এবং দরিদ্রতা যেহেতু খুব বেশি দেখা যায়, সো তাদের রোগের পরিমাণটাও কি হয়ে থাকে, বেশি হয়ে যায়, যে কারণে যেই রোগে সে তার হাজব্যান্ড এবং তার পরিবার সদস্যদেরকে হারিয়ে ফেলেছেন। নাও শি ইজ দ্য ওনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। সো এখন দেখতে পাচ্ছি যে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে যখন বেঁচে থাকি আমরা কিন্তু খুব হ্যাপিলি বাঁচি। বাট এখানে যেটা দেখানো হয়েছে যে মেহেরজান, তুমি চাইলে দেখতে পারো এখানে তোমার যে আমার এআই জেনারেটেড যে ছবিটা আছে, এখানে দেখতে পাচ্ছি যে একজন মহিলা নদী ভাঙনের মধ্যে তার ফ্যামিলির ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। খুবই মানে হৃদয় বিতরক একটা চিত্র, বাট এটা খুবই কমন একটা ফিগার আমাদের বাংলাদেশে, বিকজ নদী ভাঙনটা বাংলাদেশে খুব বেশি কমন। অলমোস্ট প্রতি বর্ষাকালেই দেখা যায় নদী ভাঙন হচ্ছে। এবং এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে নর্মালি মানুষ কি করেন, মানুষ হচ্ছে কি তোমার হ্যাপিলি বাঁচে, বাট নদী ভাঙনের শিকার হয়ে মেহেরজান এখন আর হ্যাপিলি বাঁচতে চায় না। সে এখন মনে করে যে সে বেঁচে আছে শুধুমাত্র কষ্ট, বেদনা, এগুলো নিয়ে। সো এটা একটা আমাদের বুঝতে হবে, প্যাসেজ যখন আমরা পড়বো তখন শুধুমাত্র প্যাসেজের ওয়ার্ড মিনিং শিখে পড়াটা অ্যাকচুয়ালি ভালো হয় না, বিকজ তোমাকে এরপর আবার শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হয়। সো শর্ট কোশ্চেন অ্যান্সার দেখা যায় যে খুবই ভেতর থেকে কিছু কোশ্চেন দেয়, যেগুলো তুমি যদি একটু সুন্দর করে, বা সাপোজ একটা স্টোরি হচ্ছে ইমোশনাল স্টোরি, সো তুমি যদি ইমোশনটা নিজে নিতে পারো, তুমি কিন্তু অ্যান্সারটা একটু ইমোশন দিয়ে করবা, এবং অবভিয়াসলি যখন টিচার তোমাকে মার্কস দিবে, তিনি তোমাকে একটু বেটার মার্কস দিবে, ঠিক আছে? আর যদি তুমি মানে যেটা প্যাসেজ আছে তুমি সেটাই জাস্ট লিখে দিলা, তখন কিন্তু খুব বেশি ভালো মার্কস পাওয়া যায় না। সো কোশ্চেন অ্যান্সার আমরা একটু পরে পড়বো, বাট একটু জাস্ট বলে দিলাম যে কেন একটা প্যাসেজ তোমাকে খুবই ভালো মতো বুঝে উইথ ইমোশনস তোমাকে জানতে হবে। সো দেখতে পাচ্ছি আমাদের লাস্ট যে লাইনটা ছিল যে নাও, এখন শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, সে এখন একমাত্র মানুষ যে বেঁচে আছে, টু লিভ অন, টু লিভ অন মানে হচ্ছে বেঁচে থাকা। সে এখন বেঁচে আছে কিসের জন্য? উইথ দ্য লস, লস মানে হচ্ছে গিয়ে ক্ষতি। কিসের ক্ষতি? এই যে তার পরিবারের সবাইকে সে হারিয়ে ফেলছে, এই যে তার একটা লস, এই যে কষ্ট, অ্যান্ড দ্য পেইন। তাহলে তার পরিবারের সবাইকে হারানোর পরে সে এখন একমাত্র মানুষ যে বেঁচে আছেন, এবং তিনি কিন্তু অনেক বেশি কি আছে, ক্ষতি এবং পেইন বা কষ্টের মধ্যে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এখানে গ্রিডি বলতে কি বুঝিয়েছে? আচ্ছা, আমরা একদম ফার্স্ট স্লাইডে পড়েছিলাম গ্রিড মানে কি ছিল? লোভ। গ্রিড মানে হচ্ছে লোভ, সেটা একটা নাউন, আর যার গ্রিডস আছে তাকে আমরা কি বলবো? গ্রিডি বা লোভী। সো গ্রিডি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। গ্রিডি অ্যাডজেক্টিভ কেন? কারণ গ্রিডি বলতে বোঝায় লোভী, এটাও একটা পার্সন বা কোনো একটা বিষয় বা বস্তুর কি বোঝায় বলো তো? একটা কোয়ালিটি বোঝাচ্ছে যে হি ইজ আ গ্রিডি পার্সন, সে কেমন মানুষ? গ্রিডি। তাহলে গ্রিডি বা লোভী হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমাকে বলেছে যা দ্য গ্রিডি যমুনা, যে লোভী যমুনা নদী হ্যাজ শ্যাটার্ড। শ্যাটার্ড মানে হচ্ছে ভেঙে চুরমার করে দেওয়া, এটা অবভিয়াসলি একটা ভার্ব। ভেঙে চুরমার করে কি দিয়েছে বলো তো? মেহেরজানের যেই স্বপ্ন এবং সুখ ছিল সেগুলোকে, হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। তো এখান থেকে খুব ভালো একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে রাইটার কেন যমুনা নদীকে গ্রিডি বলল? সো এটা কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং যদি এই প্যাসেজ আসে, সাপোজ এই প্যাসেজটা এসেছে, তাহলে 90% তোমার মোটামুটি শিওর থাকতে হবে যে এই কোয়েশ্চেনটা মাস্ট থাকবে যে রাইটার কেন যমুনা নদীকে গ্রিডি বলেছে। সো আমরা লাস্ট লাইনটা একটু আবার রিক্যাপ করি। দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শ্যাটার্ড, তার যেই কি করেছে? ভেঙে চুরমার করে দিয়েছে হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, মেহেরজানের যেই স্বপ্ন এবং সুখ ছিল সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। সো এখান থেকে কিছু কোয়েশ্চেন আমরা দেখবো এমসিকিউ এর, এবং দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনটা এসেছে হচ্ছে রাজশাহী বোর্ড 2024, তাহলে 2 ইয়ার্স আগেই এসেছে। সো তোমাদের বেলা আসতে পারে, ভালো মতো করে নাও। আচ্ছা, সো কোয়েশ্চেন এসেছে দ্য ওয়ার্ড শ্যাটার মিনস। আচ্ছা, শ্যাটার মানে একটু আগে আমরা যাই, শ্যাটার মানে হচ্ছে ভেঙে চুরমার করে দেওয়া। তাহলে আমরা জানি শ্যাটার মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে চুরমার করে দেওয়া। এখন তুমি কি করবা? তুমি শ্যাটার মানে তুমি জানো, সো এখন এটার সাথে বাকি চারটার
কোনটা সবচাইতে ভালো মিলে সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখন এখানে একটা টিপ বলে দেই। অনেক সময় এমন হয় যে তোমার কাছে মনে হচ্ছে দুইটা অ্যান্সার আছে, দুইটাই খুব বেশি কারেক্ট, এবং হয়তো দুইটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হতে পারে। সো তখন তুমি কি করবা? সো তখন যেটা আর কি মানে বেস্ট ওয়ে পসিবল সেটা হচ্ছে, সাপোজ বি আর সি দুইটা অ্যান্সারই কারেক্ট, সো তখন তুমি বিটা অ্যান্সার করবা। আর যদি এমন হয়, মোস্টলি এখন যেটা আমি মাত্র বললাম সেই সিচুয়েশনটা খুব যে বেশি বোর্ড এক্সামে আসে তা না, আর যদি এসে থাকে তাহলে তুমি তো প্রথমটা অ্যান্সার করলা। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় এমন হয় যে আমাদের কাছে মনে হয় যে দুইটা অ্যান্সারই রাইট, এখন সেখান থেকে তোমার যেটা বেস্ট মনে হবে সেটা কিন্তু তোমাকে দাগাইতে হবে। যেমন আমরা কিন্তু এমসিকিউর আরেকটা নাম জানি চুজ দ্য বেস্ট অ্যান্সার, ঠিক আছে? চুজ দ্য বেস্ট অ্যান্সার মানে কি? হইতে পারে সেখানে তিনটা অপশন আছে, তিনটাই তুমি মানে মোটামুটি শিওর হইতে পারে, বাট তার মধ্যে যেটা তোমাকে ডিরেক্টলি প্যাসেজে এক লাইনে বলে দেওয়া আছে বেস্ট অপশন হচ্ছে কি ওইটা তোমার জন্য। সো লেটস সি এখানে কি বলেছে। দ্য ওয়ার্ড শ্যাটার মিনস, শ্যাটার মানে কোনো কিছু ভেঙে চুরমার করে দেওয়া। আচ্ছা, এটা যখন আমি বলতেছি শ্যাটার, তখন তুমি কি ভাবতেছো যে একটা প্লেট আমার হাত থেকে ঠাস করে পড়ে গেল, সাপোজ একটা আয়না আমার হাত থেকে পড়ে গেল, আয়নাটা যেভাবে ভেঙে যাবে ফ্লোরে সেটা হচ্ছে শ্যাটার। এখন দেখো ওই জিনিসটাকে তুমি কিসের সাথে সবচেয়ে বেশি রিলেট করতে পারো? ফার্স্টে আছে টু ডিস্ট্রয় সামথিং। আচ্ছা, ডিস্ট্রয় সামথিং মানে হচ্ছে কোনো কিছু ধ্বংস করা। এখন শ্যাটার মানে হচ্ছে ভেঙে চুরমার করা, ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। কথা হচ্ছে যখন কোনো কিছু শ্যাটার্ড হবে সেটা অবভিয়াসলি কি হবে? ডিস্ট্রয়েড হবে। বাট আমি যদি কোনো একটা কিছু, সাপোজ আমি হচ্ছে একটা পেপারকে বা কোনো কিছুকে আমি ধরো আগুন দিয়ে সেটা ডিস্ট্রয় করে দিলাম, আগুন লাগায় ডিস্ট্রয় করে দিলাম, সেটাকে আমি শ্যাটার বলতে পারবো না। তাই অনেকেই এই ভুলটা করবা যে ফার্স্ট অপশন দেখবা টু ডিস্ট্রয় সামথিং, শ্যাটার মানে ডিস্ট্রয়, সো দিয়ে দেই। এটা করা যাবে না, ঠিক আছে? ডিস্ট্রয় হইতে পারে নাও হইতে পারে, এরকম একটা অপশন আছে, সো এটাকে আমরা হোল্ডে রাখবো, পরেরগুলো পড়বো। অপশন বি হচ্ছে টু ব্রেক সামথিং ইনটু পিসেস, কোনো কিছুকে একদম এটার যে টুকরো টুকরো করে ভেঙে ফেলা। এটা হইলেও হতে পারে, সিআরডি দেখে তারপর আমরা শিওর হব যে বি হবে কিনা। অপশন সি হচ্ছে টু ইরেক্ট সামথিং। ইরেক্ট মানে হচ্ছে কোনো কিছুকে তুমি নির্মাণ করছো বা কোনো কিছু তুমি বিল্ড করছো, দ্যাট ইজ ইরেক্ট। লাস্ট অপশন হচ্ছে টু কমপ্লিট সামথিং, কোনো কিছুকে পরিপূর্ণতা দান করা। এখন কমপ্লিট তো জীবনেও হবে না, বরং শ্যাটারের অপোজিট ওয়ার্ড হতে পারে কমপ্লিট, কারণ শ্যাটার মানে হচ্ছে ভেঙে ফেলা আর কমপ্লিট মানে হচ্ছে পরিপূর্ণ করা, সো কমপ্লিট হবে না। টু ইরেক্ট সামথিং, ইরেক্ট মানে হচ্ছে বিল্ড করা আর শ্যাটার মানে হচ্ছে ভেঙে ফেলা, সো অবভিয়াসলি এই দুটাও অপোজিট। এ আর বি এর মধ্যে কোনটা বেস্ট? এ হচ্ছে ডিস্ট্রয় আর বি হচ্ছে একদম স্পেসিফিকভাবে তোমাকে বলে দিয়েছে টু ব্রেক সামথিং ইনটু পিসেস, মানে কোনো কিছু একদম টুকরো টুকরো করে ভেঙে ফেলা, যেটা আমার শ্যাটার বা ভেঙে চুরমার করে দেওয়ার সঙ্গে বেস্ট ভাবে যায়। তাই আমার রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, টু ব্রেক সামথিং ইনটু পিসেস। আচ্ছা, এখন আমরা অপশন এমসিকিউ 6-এ যাব। মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর, মেহেরের যে জীবন সেটা খুবই মানে হ্যাপি ছিল, কখন ছিল? বিফোর, কিসের আগে ছিল তাহলে বলো তো? আমরা বুঝতেই পারছি কিসের আগে হবে, সেটা নদী ভাঙনের আগে। বাট দেখি অপশন কি দেওয়া আছে। দ্য লিবারেশন, লিবারেশন মানে এখানে লিবারেশন ওয়ার হবে, লিবারেশন ওয়ার বলতে বোঝায় হচ্ছে মুক্তিযুদ্ধের আগে। সো বিফোর দ্য লিবারেশন ওয়ার, কোথাও কি লিবারেশন ওয়ার নিয়ে কোনো কথা ছিল না, তাহলে এটা হবে না। অপশন বি হচ্ছে দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর যে ধ্বংস, ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস, এবং এটা একটা নাউন। সো দ্য ডিস্ট্রাকশন অফ দি রিভার যমুনা নদীর যে ধ্বংস সেটার আগে এটা হতে পারে, এবং এটাই এ পর্যন্ত সবচেয়ে বেস্ট ওয়েতে পুট আপ হয়েছে। অপশন সি হচ্ছে দ্য ভিক্টরি মানে বিজয়, বিজয়ের নিয়ে কোনো কথা বলা হয়নি। দ্য ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার আগেও কোনো কথা বলা হয়নি। তাহলে আমাদের একমাত্র রাইট অ্যান্সার এখানে হচ্ছে দ্য ডিস্ট্রাকশন অফ দি রিভার যমুনা বা যমুনা নদীর ধ্বংসচিত্রের আগে। তাহলে আমি পুরোটা আবার পড়ি। মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর দ্য ডিস্ট্রাকশন অফ দি রিভার যমুনা, যমুনা নদীর যে ধ্বংস ছিল সেই ধ্বংসের আগে মেহেরের জীবন কি ছিল? খুবই হ্যাপি ছিল। সো এটাই এখানে আসছে। এখন আমরা পরের পার্টটাই যাই। There are 1000 others waiting to share the same fate like মেহেরজান। সো বলেছে যে এরকম আরো হাজার হাজার মানুষ আছে যারা কি, ছবিটা দেখলে খেয়াল করবা, যারা মেহেরের মতোই একই পরিণতি
ভোগ করতে যাচ্ছে। সো ফেট বলতে মেইনলি বোঝায় পরিণতি বা ভাগ্য এরকম। আচ্ছা, কি মনে হয় কেন মেহেরের মতো আরো অনেক মানুষ মেহেরের পরিণতি বা মেহেরের মতো যে দুর্ভাগ্য সেটাকে ভোগ করতে যাচ্ছে? কেন মনে হয় এরকম? কারণ আরো অনেক অনেক মানুষ প্রতি বছর কি করছে, এই নদী ভাঙনের শিকার হচ্ছে। সো পরের সেন্টেন্সটা হচ্ছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ কি ল্যান্ড অফ রিভার্স বলতে মেইনলি বোঝায় নদীমাতৃক দেশ বা নদীর দেশ, তুমি এখানে বলতে পারো নদীমাতৃক বা নদী, হোয়াট এভার ইউ ক্যান সে, নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস। আচ্ছা, ব্যাংক বলতে আমরা মেইনলি বুঝি যে আমরা যে ব্যাংকে বিভিন্ন জিনিসপত্র রাখি, টাকা বা সম্পদ এগুলো করা হয়, বাট ব্যাংক বলতে কিন্তু আরেকটা মিনিং আছে। ব্যাংক বলতে নদীর তীরকেও বোঝানো হয়। সো দেয়ার ইজ আ সেইং যে অনেক অনেক আগে অ্যাকচুয়ালি নদীর পাড়ে হচ্ছে কি মানুষ বসবাস করতো, এবং তখন তারা তাদের যেই অর্থ বা সম্পদ মানে মেইনলি যে গোল্ড কয়েন্স বা সিলভার কয়েন্স এগুলো তারা হচ্ছে নদীর পাড়ে এগুলোকে হচ্ছে গিয়ে মাটির নিচে রেখে দিত। সো ওই জন্য ওই ব্যাংক থেকে ব্যাংক হয়েছে, বাট ব্যাংক মানে নদীর তীরকেও বোঝায়, ঠিক আছে? তো বলেছে যে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ কি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। এই যে অনেক অনেক নদী, তার মধ্যে কিছু কিছু নদী আছে যাদের নদীর তীর কি হয়, মনসুন বা বর্ষাকালে ওভারফ্লো হয়। ওভারফ্লো মানে হচ্ছে পানি উপচে পড়ে, তীর থেকে পানি উপচে জমিতে চলে আসে, ল্যান্ডে চলে আসে। অর ইরোড, ইরোড মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। সো ইরোড হচ্ছে মেইনলি তোমার ইরোশনের ভার্ব ফর্মস। ইরোড হচ্ছে ভার্ব, আর আমরা যেটা পড়ছি এতক্ষণ ধরে রিভার ইরোশন, সেটা হচ্ছে তোমার নাউন, সেটা হচ্ছে নাউন। তাহলে নদী ভাঙন, এই ইরোশন মানে হচ্ছে ভাঙন, আর ইরোড মানে হচ্ছে গিয়ে তোমার ভাঙা বা ক্ষয় হয়ে যাওয়া, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো বলেছে যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে কিছু কিছু নদী আছে যাদের যেই তীর আছে সেই নদীর তীরগুলো বর্ষাকালে কি হয়, পানি উপচে পড়ে বা নদীর তীর ভেঙে যায়, অর ইরোড হয়, ঠিক আছে? ইরোশন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। তাই নদী ভাঙন একটা খুবই হার্শ রিয়েলিটি, মানে কঠিন বাস্তব। হার্শ রিয়েলিটি মানে হচ্ছে কঠিন বাস্তব, ফর দ্য পিপল কাদের জন্য, যারা হচ্ছে নদীর তীরে বসবাস করে। সো আমরা বুঝতেই পারছি যে কেন এই নদীর তীরে বসবাস করে মানুষজন জন্য রিভার ইরোশন খুবই কঠিন একটা বাস্তব। কারণ কি কঠিন বাস্তবতা? বিকজ এরা হচ্ছে তোমার যে কোনো সময় এদের কি হতে পারে, এরা নদী ভাঙনের শিকার হতে পারে। আর যেহেতু নদী ভাঙনের শিকার হতে পারে, তখন তারা কি হবে, আমরা পড়লাম যে একটা এক্সাম্পল মেহেরজান, এই মেহেরজানের লাইফে যে পরিবর্তনগুলো এসেছে সেরকমভাবে কিন্তু এই যারা বাকি মানুষ যারা নদীর আশেপাশে থাকে তাদের জন্য কিন্তু খুবই রিলেটেবল, তাদের জন্য এরকম হতে পারে। সো কিছু এমসিকিউ দেখবো। রিভার ব্যাঙ্কস ইরোড। রিভার ব্যাঙ্কস ইরোড মানে কি বলতো? নদীর তীর ভাঙে। কখন ভাঙে? থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর জুড়ে। অপশন বি হচ্ছে ইন ওয়ান সিজন, একটা মাত্র ঋতুতে। অপশন সি হচ্ছে ইন টু সিজনস, দুইটা ঋতুতে। অপশন সি হচ্ছে ডি হচ্ছে ইন থ্রি সিজনস, তিনটা ঋতুতে। সো একটু আমরা ব্যাক করবো আমাদের প্যাসেজে, যেখানে খুবই স্পেসিফিক্যালি লেখা ছিল যে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ, যার কিছু কিছু, ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড, যার নদীর তীরগুলো কি হয়, ওভারফ্লো হয় বা ভেঙে যায় ডিউরিং মনসুন। এবং মনসুন মানে আমরা কি জানি? মনসুন মানে হচ্ছে বর্ষাকাল। মনসুন মানে বর্ষাকাল, অ্যান্ড অবভিয়াসলি এটা একটা সিজন। যেহেতু প্যাসেজে তোমাকে মাত্র একটা সিজনের কথা বলে দেওয়া আছে, তাই কিন্তু তুমি কি দিবা? অপশন দিবা হচ্ছে অপশন বি, ইন ওয়ান সিজন। এখন বাকিগুলো কিন্তু তোমাকে ডিরেক্টলি প্যাসেজে বলে দেয় নাই, তাহলে তুমি কিন্তু ডিরেক্টলি এই বাকিগুলো নিয়ে ভাববাও না। তুমি জাস্ট ভাববা যে আমার প্যাসেজে একটা সিজন নিয়ে কথা বলা আছে, তাই আমি কি করব, এটাই দেব। সো রিভার ব্যাঙ্কস ইরোড বা নদীর তীর ভাঙে একটা ঋতুতে, সেই ঋতুটার নাম কি? বর্ষাকাল বা মনসুন। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা পরের পার্টটা পড়ব। ডিউরিং ইচ মনসুন মানে প্রতি বর্ষাকালে many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna. তো বলেছে যে প্রতি বর্ষাকালে অনেক অনেক গ্রাম থ্রেটেন্ড মানে কি বলতো? থ্রেটেন্ড মানে হচ্ছে ভয় পায় বা হচ্ছে গিয়ে তোমার আঘাত পাওয়ার যে ভয়, সেটাকে বলা হয় থ্রেট। সো আমরা জানি না থ্রেট, সো থ্রেট এর যে ভার্ব সেটা হচ্ছে থ্রেটেন।
সো আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স। আবারও মাইটি, মাইটি মানে কি ছিল? শক্তিশালী, এটা ছিল অ্যাডজেক্টিভ। সো বলেছে যে শুধুমাত্র যে যমুনা নদী আমাদেরকে থ্রেট করে অ্যাবাউট রিভার ইরোশন সেটা কিন্তু না, এরকম আরও মাইটি রিভার্স আছে, যেমন যমুনা, মেঘনা, পদ্মা। এরা কি করে? এরা প্রতি বর্ষাকালে অনেক অনেক গ্রামকে কি করে? থ্রেটেন্ড করে বা এফেক্টেড করে। ইট ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড মানে হচ্ছে ধারণা করা হয়, এস্টিমেট মানে হচ্ছে ধারণা করা হয়, ধারণা করা। সো ধারণা করা হয় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। তো ধারণা করা হয় যে নদী ভাঙনের জন্য প্রতি বছর 1 লাখের মতো মানুষ কি হয়? হোমলেস, বা এটাকে কি বলা যায় বলো তো? এটাকে ঘর ছাড়া বলা যায়, বা হচ্ছে আশ্রয়হীন। আশ্রয়হীন উইল বি আ নাইস ওয়ার্ড। সো আমরা আশ্রয়হীন লিখি। হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ কত মানুষ? অ্যাটলিস্ট 1 লাখ পিপল, মানে কমপক্ষে 1 লাখ মানুষ, এর বেশি আরও হইতে পারে। তাহলে ইনফ্যাক্ট তাহলে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। তাহলে বলেছে যে রিভার ইরোশন বা নদী ভাঙন অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জের ওয়ান অফ দ্য মেইন চেঞ্জেস। মানে কি? এই যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটার জন্য কিন্তু অনেক অনেক পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য তুমি বেশি গরম ফিল করতেছো ঢাকায় বসে, জলবায়ু পরিবর্তনের জন্য তোমার সমুদ্রের পানি লেভেল বেড়ে যাচ্ছে, অনেক কিছুই হচ্ছে। বাট বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে নদী ভাঙন বা রিভার ইরোশন। তাহলে রিভার ইরোশনের মেইন রিজনটা কি আমরা জানলাম? ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। এখন যদি আমাকে শর্ট কোশ্চেনে অ্যান্সার করতে বলে যে আমি কিভাবে রিভার ইরোশনকে প্রিভেন্ট করতে পারি, সো তুমি কি অ্যান্সার করবা বলো তো? মেইনলি তুমি ফার্স্টে বলবা যে রিভার ইরোশনের মেইন কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তাই আমাকে ফার্স্টে ক্লাইমেট চেঞ্জকে কী করতে হবে? সলভ করতে হবে। যদি সেটাকে আমি সলভ করতে পারি তাহলে আমি রিভার ইরোশনকে কী করতে পারবো? প্রিভেন্ট করতে পারবো। এটা জাস্ট এখন বলে দিলাম, বিকজ সামনে আমরা কোশ্চেন অ্যান্সার করবো, তখন এই ধরনের কোশ্চেন থাকতে পারে। ইফ উই কান্ট টেক prompt actions to adapt to climate change, there will be thousands of more meherjans in our towns and villages every year. আচ্ছা, এখন বলেছে if we can't take prompt actions, আমরা যদি এখন prompt actions, prompt মানে হচ্ছে দ্রুত, বা তুমি হচ্ছে গিয়ে সময় উপযোগী কোনো কিছু, অ্যাকশন মানে হচ্ছে পদক্ষেপ নেওয়া, অ্যাকশনস মানে হচ্ছে পদক্ষেপ। তো বলেছে যে আমরা যদি এখন সঠিক বা দ্রুত বা সময় উপযোগী পদক্ষেপ না নেই টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ। অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ বলতে বুঝিয়েছে যে ক্লাইমেট চেঞ্জকে অ্যাডাপ্ট করে নেওয়া বা সেটাকে তোমার সলভ করা। দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, সেখানে কি হবে? এখানে আরও হাজার হাজার মেহেরজানের মতো মানুষ চলে আসবে ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। আমাদের টাউন মানে শহরে গ্রামে সব বছর, মানে প্রতি বছর শহরে এবং গ্রামে হাজার হাজার মেহেরজানের মতো মানুষ আসবে। কিসের জন্য? যদি আমরা এখন দ্রুত পদক্ষেপ না নেই এই ক্লাইমেট চেঞ্জকে মোকাবিলা করার জন্য। সো অ্যাডাপ্টকে আমরা মোকাবিলা হিসেবে এখানে লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখব কিছু এমসিকিউ। গ্রিডি যমুনা ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য ড্যাশ। আমরা কিন্তু বারবার বলেছিলাম যে গ্রিডি যমুনা কেন বলা হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু খুব বেশি আসে, এটা শর্ট কোশ্চেনে আসে, এমসিকিউতে আসে। সো লেটস সি আমাদের জন্য কি কি অপশন আছে এখানে। গ্রিডি যমুনা ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য ড্যাশ। গ্রিডি যমুনা এখানে কেন ইউজ করা হয়েছে, মানে এই যে একটা ফ্রেজ লোভী যমুনা, যমুনা নদীকে কেন লোভী বলা হয়েছে? প্রথম হচ্ছে ক্রুয়েলটি অফ নেচার, মানে যমুনা নদীর যে প্রকৃতি বা যে নেচারটা আছে সেটা খুবই নিষ্ঠুর, এটার জন্য। সো এটা হতে পারে একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে ডিমান্ড অফ আ কনজিউমার, ডিমান্ড অফ আ কনজিউমার। তাহলে যমুনা নদীর যে ডিমান্ড আছে সে একটা মানে কনজিউমার হিসেবে, কি হিসেবে? কনজিউমার হিসেবে। কনজিউমার মানে কি? যে হচ্ছে তোমার গিয়ে তোমার গ্রাহক। সাপোজ তুমি হচ্ছে একটা কলম কিনলা, সো ইউ আর দ্য কনজিউমার, তুমি হচ্ছে জিনিসটা নিলা, গ্রহণ করলা। অপশন সি হচ্ছে সাপ্লাই অফ আ কনজিউমার। সাপ্লাই বলতে কি বোঝায় বলতো? সরবরাহ, কনজিউমারের যে সরবরাহ আছে সেটা। হেল্প অফ আ কনজিউমার, কনজিউমার বা গ্রাহকের যে সাহায্য। সো এখানে কনজিউমার বলতে কিন্তু মেইনলি নদীকেই বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখবো আমরা যে আমাদের রাইট অ্যান্সার কোনটা। গ্রিডি যমুনা, এখানে গ্রিডি যমুনা কেন বলা হয়েছে? প্রথমত নিচ থেকে দেখি হেল্প অফ আ কনজিউমার, এখানে কি কোনো সাহায্যের কথা বলা হয়েছে? না, বলা হয়নি।
কোনো সরবরাহ বা সাপ্লাই বলা হয়নি। আমাদের মেইন কনফিউশন হবে অপশন এ আর বি এর মধ্যে। অপশন এতে বলা আছে ক্রুয়েলটি অফ নেচার, মানে যমুনা নদীর যেই নেচার, যে প্রকৃতি, যে বৈশিষ্ট্য, সেটা খুবই নিষ্ঠুর। সো এটা খুব ভালো একটা অপশন হতে পারে এবং এটাই আমরা রাইট অ্যান্সার দিতে পারতাম, বাট অপশন বিটাও একটু একটু মিলে। সেটা হচ্ছে ডিমান্ড অফ আ কনজিউমার, যে যমুনা নদীর যে ডিমান্ড আছে, মানে যমুনা নদীর যে চাহিদা সেটা। কিন্তু কথা হচ্ছে অপশন বিতে কিন্তু কোথাও দেয়া নেই যে চাহিদাটা আসলে কত বেশি বা কত কম। যেহেতু সেটা দেয়া নেই, তাই আমরা কিন্তু অপশন বিটা এখানে স্কিপ করব এবং আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ক্রুয়েলটি অফ নেচার, যেটা হচ্ছে নিষ্ঠুর। ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুর, নিষ্ঠুরতা। অফ নেচার বলতে বোঝানো হয়েছে হচ্ছে গিয়ে তোমার যমুনা নদীর যে নেচার বা প্রকৃতি বা বৈশিষ্ট্য সেটাকে। সো এখন আমরা পরের কোশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দি অথর অফ দ্য প্যাসেজ, মানে আমাদের এই যে প্যাসেজটা আমরা পড়লাম মেহেরজানকে নিয়ে, এটার যে লিখেছেন যে অথর, তার মেইন পারপাসটা কি, সে আমাদেরকে কি জানাতে চায় এই প্যাসেজের মাধ্যমে। সো আমরা দেখতে পেরেছি কি বলতো, পুরো প্যাসেজটা একটা রিক্যাপ যদি আমি করি, সেখানে মেইনলি তোমার মেহেরজানের জীবনে যে কষ্ট, মেহেরজানের জীবনের যে একটা পরিবর্তন, একটা যে ট্রানজিশন, সেটাকে বোঝানো হয়েছে, তাই না? সো লেটস সি এরকম কোনো লাইন আমরা এখানে পাই কিনা। অপশন বি এ বলেছে টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার। আচ্ছা, এখানে প্যাসেজে কোথাও কি নদীর যে গুরুত্ব সেটা কি বলা হয়েছে? নদীর গুরুত্ব কিন্তু কোনো লাইনেই ছিল না ওরকম করে। আচ্ছা, অপশন বি হচ্ছে টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার বর্ষাকালে আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে বর্ষাকালের যে প্রভাব সেটাকে। এখন বর্ষাকালের প্রভাব ভালোও হতে পারে, খারাপও হতে পারে, এখানে সেটা উল্লেখ করে দেয় নাই। সো আমরা কিন্তু যে প্যাসেজটা পড়েছিলাম সেটা কিন্তু বর্ষাকালের যে খারাপ দিক সেটা নিয়ে কথা ছিল। সো এটাকে আমরা আপাতত হোল্ড করতে পারি। অপশন সি হচ্ছে টু ডিসক্রাইব দ্য এফেক্ট অফ রিভার ইরোশন, নদী ভাঙনের যে প্রভাব সেটা নিয়ে কথা বলা। এটা অনেকটা যায়, কারণ এটাতে অ্যাকচুয়ালি তোমার মেহেরজানের জীবনের যত কষ্ট, মেহেরজানের জীবনের যে পরিবর্তন, মেহেরজানের জীবনের যেই তার পরিবারকে হারিয়ে ফেলা, তার যেই ফ্যামিলি মেম্বার, তার হাজব্যান্ড, সবাইকে হারিয়ে ফেলা, এটা কিন্তু এখানে এফেক্ট হিসেবে চলে আসছে, নদী ভাঙনের এফেক্ট হিসেবে। লাস্ট অপশন হচ্ছে টু ডিসক্রাইব দ্য ফেট অফ এ ওয়েমেন। ফেট মানে কি ছিল বলো তো? পরিণতি। ফেট মানে পরিণতি বা ভাগ্য। এখন এখানে মেহেরজানের পরিণতি নিয়ে কথা অবশ্যই বলা হয়েছে, বাট পুরো গল্পটা জুড়ে কিন্তু মেহেরজান অ্যাকচুয়ালি ছিল না। মেহেরজান ছিল একটা ক্যারেক্টার হিসেবে, একটা সিম্বলাইজিং ক্যারেক্টার, যে আমাদেরকে নির্দেশ করছিল যে অ্যাকচুয়ালি নদী ভাঙনের জন্য আমাদেরকে কত ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি, তাই না? সেখানে কিন্তু এরকম আরও কথা ছিল যে আমরা যদি এখন ঠিকমতো স্টেপ না নিই তাহলে মেহেরজানের মতো আরও অনেক মানুষ কষ্ট পাবে, এবং মেহেরজানের মতো প্রায় প্রতি বছর 1 লাখের মতো মানুষ কি হয়, রিভার ইরোশনের শিকার হয়। সো এই সব বিষয় তুমি যদি খেয়াল করো, তখন কিন্তু অপশন ডি থেকে অপশন সিটাকে বেশি প্রিফারেবল মনে হবে। সো এখানে দুইটা অপশন নিয়ে তোমাদের মধ্যে আবার কনফিউশন হবে যখন এক্সাম দিতে যাবা। তখন খেয়াল করবা যে এখানে ফুল যে প্যাসেজটা বলেছে, ফুল প্যাসেজে কোন বিষয়টাকে অ্যাকচুয়ালি মানে তোমাকে শেখানোর চেষ্টা করছে, তোমাকে মেনলি শেখানোর চেষ্টা করছে যে নদী ভাঙনের অপকারিতা, নদী ভাঙনের জন্য কি কি ক্ষতি হয়, নদী ভাঙনের জন্য আমাদের যে জনমানুষ, আমাদের যারা সাধারণ মানুষ, তাদের জীবনে কি ক্ষতিগুলো হচ্ছে, যে প্রভাব পড়তেছে তাদের জীবনে। সো রাইট অ্যান্সার উইল বি অপশন সি, টু ডিসক্রাইব দ্য এফেক্টস অফ রিভার ইরোশন। তাহলে আমাদের যে অথর এই প্যাসেজের, তার মেইন উদ্দেশ্যটা কি ছিল বলতো? আমাদেরকে জানানো যে নদী ভাঙনের জন্য আমাদের জীবনে যেই এফেক্টগুলো হচ্ছে সেগুলো। এখন আমরা লাস্ট এমসিকিউটা দেখব। মেহেরজান ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও। আচ্ছা, মেকশিফট হাউস মানে হচ্ছে ক্ষণস্থায়ী বাড়ি। ক্ষণস্থায়ী বাড়ি আমরা কি পড়েছিলাম বলতো? একদম ফার্স্ট লাইনে ছিল মেহেরজান কোথায় থাকে। মেহেরজান থাকে হচ্ছে একটা বস্তিতে, যেটা আবার সিরাজগঞ্জ কোথায়, প্রোটেক্ট এমব্যাঙ্কমেন্ট বা রক্ষাবাদ, সেখানে একটা বস্তিতে কিন্তু তিনি থাকেন। তাহলে এখানে বলেছে যে মেহেরজান ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও, মানে মেহেরজান এখন তার যে ক্ষণস্থায়ী বাড়ি সেখানে কি করছে, বসবাস করছে উইথ হার রিলেটিভস, তার আত্মীয়দের সঙ্গে, উইথ হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের সঙ্গে,
উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে, এবং লাস্ট অপশন হচ্ছে অ্যালোন। আচ্ছা, এখন একটু রিক্যাপ করো পিছনে, একটু পিছনে যদি তুমি খেয়াল করো যে মেহেরজানের হাজব্যান্ড কিন্তু মারা গিয়েছে, এবং সেটা খুব মানে সুন্দর করে এক্সপ্লেন করা আছে যে তার হাজব্যান্ড মারা গিয়েছে হচ্ছে গিয়ে রোগের মাধ্যমে, আর তার ফ্যামিলিও রোগে মারা গিয়েছে। রিলেটিভসের কোনো কথা তোমার প্যাসেজে ছিল না, যেহেতু ছিল না তাই তুমি এটা আনতে পারবা না। অ্যালোন, অ্যালোন কেন হতে পারে? কারণ অ্যালোন একটা লাইন ছিল যে শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, মানে এখন একমাত্র মেহেরজানি বেঁচে আছে এই সব দুঃখ কষ্ট এগুলো কি করা, সহ্য করার জন্য। তাহলে এখানে কি ছিল? অনলি ওয়ান লেফট, তার মানে কি শি ইজ দ্য অনলি পার্সন যে এখন বেঁচে আছে, দ্যাট ইজ শি ইজ অ্যাকচুয়ালি অ্যালোন নাও। তাহলে মেহেরজান ইজ লিভিং অ্যালোন ইন হার মেকশিফট হাউস নাও। মেহেরজান এখন তার যে ক্ষণস্থায়ী বাড়ি, যে বস্তিতে, সেখানে কি করেন? একদম একা একা থাকে। আচ্ছা, এবং এই কোশ্চেনটা এসেছে হচ্ছে যশোর বোর্ড 23 এবং দিনাজপুর বোর্ড 19। তাহলে দেখো 4 বছর পরে কোশ্চেন রিপিট করছে। সো তোমরা যারা সিন প্যাসেজ নিয়ে অ্যাকচুয়ালি ভয় পাও, তাদের জন্য ভয় পাওয়াতে কোনো কারণ নাই। হয়তো তুমি খুব একটা ভালো ইংলিশ পারো না, বাট তুমি ভালো মার্কস পেতে পারো যদি তোমার কি থাকে, তোমার ট্যাক্টফুলি তুমি পড়াশোনাটা করতে পারো। আচ্ছা, এখন আমরা আরেকটু কোশ্চেন অ্যান্সার করব বোনাস হিসেবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমলিশ মিন? ডিমলিশ, ডিমলিশ মানে হচ্ছে ধ্বংস করা, ডিমলিশ মানে হচ্ছে ধ্বংস করা। সো এখন আমরা দেখব যে আমাদের যেই অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা তোমার ডিমলিশ বা ধ্বংসের সাথে সবচেয়ে বেশি মিলে। বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা অবভিয়াসলি, তাহলে ডিমলিশের অপোজিট ওয়ার্ড হবে সে বিল্ড। প্রিজার্ভ, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, এটাও হবে না। ডিস্ট্রয় মানে ধ্বংস করা, এটা হতে পারে, বাট আমরা অপশন ডিটাও দেখব। সাপোর্ট, সাপোর্ট হচ্ছে গিয়ে কি বলো তো, সাপোর্ট করা, সহযোগিতা করা। সো এখানে বাকি যে এ বি ডি তিনটা অপশন, তিনটা আসলে কোনোটাই কাজে লাগতেছে না। সো আর রাইট অ্যান্সার উইল বি ডিস্ট্রয়। সো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমলিশ মিন? ডিস্ট্রয় বা ধ্বংস করা। ওকে, এখন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমরা এখন চলে আসবো আমাদের শর্ট কোশ্চেন অ্যান্সার। সো শর্ট কোশ্চেন অ্যান্সারের বেলায় আমি কিছু টিপস একটু ফার্স্টে দিয়ে নিই। সেটা হচ্ছে যে শর্ট কোশ্চেন অ্যান্সার কীভাবে সলভ করবা। সলভ করবা হচ্ছে গিয়ে মেইনলি ফার্স্টে প্যাসেজটা খুব ভালো মতো পড়া, প্যাসেজের মধ্যে যেই সামারিটা আছে সেটা অ্যাকচুয়ালি নিজের মধ্যে ধারণ করা, এবং যখন লিখতে বসবে তখন হচ্ছে খুব টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়া। অনেকে আছো যে খুব এপাশ ওপাশ থেকে অনেক কথা লিখে নিয়ে অনেক বড় করে লিখো, এর কোনো দরকার নেই, বিকজ জাস্ট 2 মার্কসের জন্য কোয়েশ্চেন। তুমি 2 to 3 লাইন্স লিখলে মোর দ্যান ইনাফ, এবং যদি খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে তো মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং শর্ট কোশ্চেন অ্যান্সার অনেকের একটা ভুল ধারণা যে হয়তো ফুল মার্কস দেয় না, হয়তো তোমার স্কুলে দেয় না, বাট বোর্ডে কিন্তু ঠিকই দেয়, বোর্ডে কিন্তু ফুল মার্কস দেয়। সো বোর্ডে তুমি ফুল মার্কস পেতে হলে কি করতে হবে? বোর্ডে ফুল মার্কস পেতে হলে একটু ভালো মতো আমাদের শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে হবে। এবং আমি পড়ানো শুরু করলে দেখবো যে আমি আরও কিছু টপ টিপস দিব। সো লেটস গো। যেটা বলেছিলাম যে একটা খুবই কমন কোশ্চেন আছে আমাদের এই প্যাসেজের, সেটা হচ্ছে যে কেন যমুনা নদীকে গ্রিডি বলা হয়েছে। সো আমাদের ফার্স্ট কোশ্চেন কিন্তু এটাই, হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি? অথর বা হচ্ছে লেখক কেন যমুনা নদীকে লোভী বা গ্রিডি বলেছেন? এবং ভালো তো খেয়াল করলে দেখবা যেখানে রাজশাহী বোর্ড 24, বরিশাল বোর্ড 22, এই কোশ্চেনগুলো এখানে এই কোশ্চেন কিন্তু এসেছে, এর আগে কয়েকবার এসেছে। সো তোমার প্যাসেজ যদি এটা হয়, মাস্ট এই কোশ্চেনটা 90% সম্ভাবনা আছে আসতে পারে। সো বিফোর জাম্পিং ইনটু দ্য রিয়েল অ্যান্সার, একটু ভাবি আমরা যে অথর কেন যমুনা নদীকে লোভী বলতে পারে বলো তো? বিকজ যমুনা নদী শুধুমাত্র মেহেরজান না, মেহেরজানের মতো আরও অনেক অনেক মানুষের জীবন কি করেছে বলো তো? জীবন ধ্বংস করে দিচ্ছে। কিভাবে ধ্বংস করে দিচ্ছে? নদী ভাঙনের মাধ্যমে সেই যমুনা নদী তাদের যেই সম্পদ, সম্পত্তি, বাড়িঘর, পরিবারের মানুষ সবাইকে কিন্তু কেড়ে নিয়েছে। হয়তো পরিবারের মানুষদেরকে হয়তো নদীতে কেড়ে নিয়েছে, অথবা কি করেছে রোগ, তারপরে শয্যা, এগুলোর মাধ্যমে তার পরিবারের মানুষগুলোকে কি করেছে, তোমার ধ্বংস করে দিছে। তাহলে টোটাল একটা যমুনা নদী বা যে কোনো নদী রিভার ইরোজন বা নদী ভাঙনের সময় কি করে বলতো? আশেপাশের মানুষের জীবন একদম দুর্বিষহ করে তোলে। সো আমরা এই কথাগুলোই এখন হচ্ছে গিয়ে কোশ্চেনে সুন্দর করে লিখবো অ্যান্সার হিসেবে। সো লেটস সি আমরা অ্যান্সারটা কি লিখেছি। ওয়ান্স মেহেরজান হ্যাড এভরিথিং, একটা সময় মেহেরজানের সব ছিল। আ ফ্যামিলি, এরাবল ল্যান্ড অ্যান্ড কেটেল, পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল এবং কেটেল ছিল। শি হ্যাড আ হাউস,
ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বুশ। তার কি ছিল? বাড়ি ছিল, বাগান ছিল, তারপর বাঁশবাগান ছিল, ভেজিটেবল গার্ডেন ছিল। বাট দ্য রিভার যমুনা, কিন্তু যমুনা নদী ডিভোর্ড অল। ডিভোর্ড মানে কি ছিল বলতো? ভক্ষণ করা। আমরা ডিভোর্ড কিন্তু পড়েছিলাম প্যাসেজে। ডিভোর্ড অল, এই যমুনা নদী তার সব কিছু কি করে নিয়ে যায়? কেড়ে নিয়ে যায়। ইট শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, এই যমুনা নদী মেহেরজানের যত স্বপ্ন এবং সুখ ছিল সব কিছু কি করেছে? ভেঙে চুরমার করে দিয়েছে। সো দ্য অথর কলস দ্য যমুনা গ্রিডি, এই জন্য অথর কি করে? যমুনা নদীকে গ্রিডি বা লোভী বলেছেন। এখন এটা যেভাবে লেখা আছে নট নেসেসারি তুমি এটা এভাবেই লিখবা, তুমি কিন্তু তোমার মতো করে আরও সুন্দর করে অ্যান্সারটা সাজাতে পারো। ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন যে তোমার কতটুকু অ্যাবিলিটি আছে, তোমার কতটুকু কমান্ড আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, ঠিক আছে? সো এটা তোমার খুব যে বেশি স্ট্রিক্টলি লিখতে হবে এমন কোনো বিষয় না, জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যে কেন যমুনা নদীকে আমরা গ্রিডি বলছি এই প্যাসেজে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বাস করে? এটা তো খুবই স্পেসিফিক অ্যান্সার। এ ধরনের যখন স্পেসিফিক অ্যান্সার থাকবে ট্রাই করবা একদম স্পেসিফিক্যালি অ্যান্সার দিতে, কোনো ধরনের এক্সট্রা কথা বলার কোনো দরকার নাই, বিকজ তোমাকে কোয়েশ্চেন করেছে একদম নির্দিষ্টভাবে এবং তারা এক্সপেক্টও করবে যে তুমি কোয়েশ্চেনের অ্যান্সার খুবই স্পেসিফিক্যালি দিবা। এখন দেখো এটাকে তুমি কিভাবে অ্যান্সার করতে পারো। এখানে তুমি অ্যান্সার দুইভাবে করতে পারো। কেউ কেউভাবে লিখবা যে হয়তো আমি একটু লিখে দিই, তারপর আমরা রিয়েল অ্যান্সার যেটা আমরা অলরেডি প্রিপেয়ার করেছি সেটাতে পরে যাব। কেউ লিখতে পারে হবে যে মেহেরজান লিভস ডট ডট ডট, যেটা আর কি। আবার কেউ লিখতে পারো যে কোনো এককালে মেহেরজানের এই ছিল ওই ছিল কিন্তু এখন আর সেটা নাই, তাই মেহেরজান এখন ওখানে বাস করে। এই জিনিসগুলো এত বেশি লেখার দরকার নাই। তুমি ফার্স্টে তোমার কাছে টিচার কি এক্সপেক্ট করবে? তোমাকে একটা সুন্দর কোশ্চেন দিয়েছে একদম নির্দিষ্টভাবে, কোনো বর্ণনামূলক কোশ্চেন এটা না, এটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন, এটা ইনফরমেশন দেওয়ার জন্য। সো তুমি সুন্দর মতো লিখবা মেহেরজান লিভস এই এই এই। তুমি চাইলে পরে একটা লাইন অ্যাড করতে পারো যে সে আগে এখানে বসবাস করতো না, কিন্তু নদী ভাঙনের কারণে সে এখন এখানে কি করে? ক্ষণস্থায়ী বা টেম্পোরারিলি বাস করছেন। সো দেখছি আমাদের কোশ্চেনে কি বলেছে, অ্যান্সারটা দিয়েছে মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। ব্যাস, এতটুকুর জন্য তুমি কিন্তু 2 পেয়ে রাইটও পেয়ে যাবা, কারণ তোমাকে এর বেশি কিছু আস করে নাই। সো তোমাকে নিজে বুঝতে হবে যে কোন জায়গাটায় তুমি বেশি অ্যান্সার করবা, কোন জায়গাটা তুমি করবা না, কোন জায়গাটা তুমি বেশি টাইম দিয়ে লিখবা, কোন জায়গা তুমি লিখবা না। বিকজ টাইম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি এসএসসি এক্সাম দিতে যাবা তখন কিন্তু মনে হবে যে অনেক টাইম আছে, বাট সাপোজ এই ধরনের টুকটাক ঝামেলার কারণে দেখা যায় যে পরে টাইম পাওয়া যায় না। অ্যান্ড আমাদের পরে রিটেন পার্টও লেখা লাগে, রিটেন পার্টে কিন্তু হ্যান্ডরাইটিং সুন্দর না হলে কিন্তু মার্ক পাওয়া যায় না আবার। সো রিটেন পার্টটা বেটার করার জন্য আমাদের যেটা করতে হবে যে এই পার্টের কোশ্চেন অ্যান্সারগুলো তুমি যখন দেখবা স্পেসিফিক্যালি চাইছে তুমি স্পেসিফিক্যালি অ্যান্সার করবা, দ্যাটস ইট। সো আমরা জানতে পারলাম যে মেহেরজান কোথায় বাস করে, একটা বস্তিতে থাকে। কোন বস্তি? সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। আর প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট মানে কি ছিল? রক্ষা বাঁধ। প্রোটেকশন মানে হচ্ছে রক্ষা, আমি আবারও লিখে দেই, প্রোটেকশন মানে হচ্ছে ছিল রক্ষা, আর এমব্যাঙ্কমেন্ট মানে ছিল বাঁধ। সো এটা আমি বলেছিলাম যখন হচ্ছে গিয়ে তোমার নদী ভাঙন হয় তাদের জন্য, যারা হচ্ছে গিয়ে সেখানে কি বলে এফেক্টেড মানুষ যারা থাকেন তাদের শেল্টার দেওয়ার জন্য বাঁধের একটা ব্যবস্থা করা হয়, তোমার যেখানে আর কি তাদেরকে রাখা হয় ক্ষণস্থায়ীভাবে। তো সেখানে একটা বস্তিতে কে থাকে? মেহেরজান থাকে। কোন এলাকা? সিরাজগঞ্জে। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন। আচ্ছা, ডান্সিং ফ্লেম একদম আমাদের প্রথম স্লাইডের কথা মনে করো, প্রথম স্লাইডেই আমাদের কিন্তু এই ফ্রেজটা আমরা পড়েছিলাম, ডান্সিং ফ্লেম। ডান্সিং ফ্লেম মানে কি ছিল বলো তো? নাচানাচি করা আগুন। আমি বলেছিলাম নাচানাচি শুনলে মনে হয় খুব হ্যাপি কোনো জিনিস, বাট এখানে কোনো হ্যাপি কোনো কিছু না। ডান্সিং ফ্লেম বলতে মেনলি বোঝাচ্ছিল যে মেহেরজান হচ্ছে আগুন জ্বালিয়ে বসেছিল এবং এক ধরনের বাতাস, যমুনা নদীর বাতাস এসে ওই আগুনকে কি করছিল? বারবার এদিক সেদিক করছিল। এবং এই ডান্সিং ফ্লেম, এই যে তোমার মনে হচ্ছে আগুনটা নাচানাচি করতেছে, এই জিনিসটা দেখে মেহেরজানের কি হয় বলতো? মেহেরজানের তার জীবনের দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায়। এখন এটাকে আমি একটু নিজে নিজে বিশ্লেষণ করব, তারপর আমরা অ্যান্সারে যাব। সো তুমি দেখো যে মেহেরজানের জীবনে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস আসছে। সো তার জীবনে একটা টাইমে সব ছিল, সে খুবই বাজেভাবে তার লাইফের সব কিছু সে হারিয়ে ফেলছে এবং বছরের পর বছর জুড়ে সে তার পরিবারের সদস্য, তার হাজব্যান্ড, তাদেরকেও হারিয়ে ফেলেছেন। তাহলে এই যে ডান্সিং ফ্লেম, এই যে আগুন এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে,
এই বিষয়টা তাকে কি মনে করায় দেয় বলো তো? তার জীবনে যে আপস অ্যান্ড ডাউনস ছিল, তার জীবনে যে চেঞ্জেসগুলা, তার জীবনে যে এক সময় এদিক সেদিক তাকে যে মুভ করতে হয়েছে, এই যে বিষয়টা, এই পুরো বিষয়টাকে আমাদের এই কোশ্চেনের আন্ডারে আনতে হবে। সো আমরা দেখি আমরা অ্যান্সার হিসেবে কি লিখেছি। অ্যাপারেন্টলি, মানে অ্যাপারেন্টলি বলে হচ্ছে গিয়ে নর্মালি, অ্যাপারেন্টলি তুমি এটাকে অ্যাজ নর্মালি ইউজ করতে পারো, অ্যাপারেন্টলির জায়গায় নর্মালিও লিখতে পারো। নর্মালি ডান্সিং ফ্লেম মিনস দ্য আনস্টেডি ফায়ার। মানে কি আনস্টেডি ফায়ার মানে কি বলো তো? এমন এক ধরনের আগুন যেটা তোমার আনস্টেডি বা কোনো স্টেবল অবস্থায় নেই, একবার এপাশ আরেকবার ওপাশ। তাহলে বলেছে যে নর্মালি ডান্সিং ফ্লেম বলতে বোঝায় আনস্টেডি ফায়ার, বাট কিন্তু হিয়ার এখানে বাই দ্য ফ্রেজ, মানে এই ডান্সিং ফ্লেম এই ফ্রেজটা দ্বারা বোঝানো হয়েছে দ্য অথর ওয়ান্টস টু মিন দ্য ট্রাবলড অর অ্যানশিয়াস টাইম ইন মেহেরজানস লাইফ। মেহেরজানের জীবনে যে ট্রাবলড মানে হচ্ছে গিয়ে অশান্তিকর যে সময়, অর অ্যানশিয়াস, অ্যানশিয়াস মানে কি বলো তো? অ্যানশিয়াস মানে হচ্ছে তোমার এখানে বোঝানো হচ্ছে দুর্বিষহ জীবন, সময় মেহেরজানের জীবনের। তাহলে বোঝানো হয়েছে কি দেখো, নর্মালি আমরা ডান্সিং ফ্লেম বলতে বুঝি হচ্ছে আনস্টেডি ফায়ার, যে ফায়ারটা একদম স্টেবল অবস্থায় নাই, কোনো স্থায়ী জায়গায় স্টেবল না, বরং এপাশ ওপাশ করতেছে। কিন্তু এখানে এই ফ্রেজটা দ্বারা আমাদের যে লেখক তিনি বোঝাতে চেয়েছেন দ্য ট্রাবলড অর অ্যানশিয়াস টাইম, মানে এই যে অশান্তিকর একটা সময় মেহেরজানের জীবনে, এই যে সবসময় চিন্তা ভাবনা করার যে সময়, এটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে গিয়ে আমাদের ফিল ইন দ্য গ্যাপস। সো ফিল ইন দ্য গ্যাপসটা আমরা আজকে করব। ফিল ইন দ্য গ্যাপসটা আমাদের ফিল ইন দ্য গ্যাপস করার আগে যেটা আমাদের টিপস, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস করার আগে বিফোর অ্যান্সারিং ট্রাই করবা ফুল প্যাসেজটা আগে একবার পড়া। কখনোই একটা প্যাসেজ একটা লাইন পড়েই একটা অ্যান্সার দিয়ে দিলাম, এটা করো না। এটাতে অনেক সময় হয়তো তোমার রাইট অ্যান্সার চলে আসে, বাট একটা ভুল হওয়ার চান্স অলওয়েজ থেকে যায়, বিকজ পুরো প্যাসেজ না পড়লে দেখা যায় যে পরে দিয়ে একটু ঝামেলা হয়ে যায়, পরে আবার কাটাকাটি করা লাগে। এবং বোর্ড এক্সামের হিসেবে যদি আজকে আমরা ক্লাসটা নিচ্ছি যেহেতু, সো বোর্ড এক্সামে যেটা হয় যে তুমি যখন কাটাকাটি করো খাতায়, হয়তো তুমি রাইট অ্যান্সার লিখেছো, বাট কাটাকাটি করার জন্য টিচার কিন্তু তোমাকে একটু বাজে ইমপ্রেশনে পড়ে যাবে টিচার। সো সেটা আমরা একদমই করব না, আমরা একদমই কোনো ধরনের কি বলা যায় কাটাকাটি করার ট্রাই নাই করব আমরা, ঠিক আছে? সো আমরা দেখি যে climate change is a dash word for today's world. Climate change is a dash word. তাহলে দেখি তো ক্লাইমেট চেঞ্জ এখনকার সময় কেমন শব্দ, কি মনে হয়? এমন একটা শব্দ যেটা খুবই ফেমাস, এমন একটা শব্দ যেটা খুবই কনসার্নিং, এমন একটা শব্দ যেটা হচ্ছে গিয়ে তোমার এখন বাজিং ওয়ার্ড বা বাজ ওয়ার্ড। সো এখানে আমাদের অ্যান্সার কয়েক টাইপের হতে পারে। এখানে হতে পারে ইজ আ ফেমাস ওয়ার্ড, এখানে হতে পারে ইজ আ কনসার্নিং ওয়ার্ড, কনসার্নিং মানে কি দুশ্চিন্তাকর ওয়ার্ড। আবার হতে পারে কি বলতো বাজ ওয়ার্ড, BUZZ। বাজ ওয়ার্ড মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নিয়ে যখন তুমি কথা বলবা কিছু মানুষ তোমার কথা শুনবে, সেটাকে বলা যায় বাজ ওয়ার্ড। সো লেটস সি আমরা এখানে অ্যান্সার কি দিয়েছি, কমন ওয়ার্ড। সো ফেমাস কমন হয়, কোনো সমস্যা নেই। আমি আরও কিছু অ্যান্সার এখানে লিখে দিই যেগুলো আমি বলেছিলাম। বাজ হতে পারে, তারপরে হচ্ছে কনসার্নিং হতে পারে, ঠিক আছে? এবং এখানে আরেকটা বিষয় যে গ্যাপসে কিন্তু তুমি দেখা যায় যে এমন নেসেসারি না তুমি যেটা এখানে পড়ছো সেটাই তোমাকে লিখতে হবে। তোমার নিজের রিয়েলাইজেশন থেকে তুমি যদি অ্যান্সার লিখো সেটা কিন্তু রাইট, যদি ওই মিনিং ওয়াইজ সিচুয়েশন ওয়াইজ যদি সেটা ঠিক মতো হয় সেটা কিন্তু এখানে তোমার রাইটলি চলে যাবে। সো ফিল ইন দ্য গ্যাপস অ্যান্সার করা কোয়াইট ইজি রাদার দ্যান MCQ, বিকজ ফিল ইন দ্য গ্যাপসে তোমার অপশন থাকে, তুমি নিজের একটা স্বাধীনতা থাকে, তুমি এখানে এই ওয়ার্ডটা ইউজ করতে পারবা। আচ্ছা, মেহেরজান ইজ নান বাট আ ড্যাশ অফ ইট। মেহেরজান ইজ নান বাট আ ভিকটিম অফ ইট। মেহেরজান এই যে ক্লাইমেট চেঞ্জ সেটার একজন ভিকটিম ছাড়া আর কিছুই না। অ্যান্সার কি ভিকটিম অফ ইট। এবং ভিকটিম ছাড়া এখানে অন্য কিছু হবে না। কেন হবে না? বিকজ একদম ক্লাসের মাঝে আমি একটা জায়গায় ভিকটিম অফ বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে এখানে ভিকটিমের পরে অফই বসবে, এবং বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো এখানে কিন্তু ড্যাশ অফ ইট লেখা আছে। সো তুমি যদি এখানে অন্য কোনো কিছু লিখতা হয়তো তোমার মিনিং ওয়াইজ ওই জিনিসটা ওটার সাথে যায়, বাট
অফ আছে, দ্যাট মিনস এখানে ভিকটিম ছাড়া আর কিছুই হবে না। তাই যদিও আজকে ফার্স্ট পেপার ক্লাস নিচ্ছি, বাট আমি সবাইকে একটু সাজেস্ট করব সবাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব ভালো মতো পড়ে ফেলবা। এবং এটা তুমি শুধু সেকেন্ড পেপারের জন্য না, তুমি যে কোনো টপিকই কিন্তু পাবা। যেমন এখানে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, আউট অফ নোওয়্যার আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। ওকে, সো ক্লাইমেট চেঞ্জ ইজ আ কমন ওয়ার্ড ফর টুডেস ওয়ার্ল্ড। আজকের দিনের জন্য ক্লাইমেট চেঞ্জ খুবই একটা সাধারণ শব্দ। মেহেরজান ইজ নান বাট আ ভিকটিম অফ ইট। মেহেরজান ওই ক্লাইমেট চেঞ্জের একজন ভিকটিম ছাড়া আর কিছুই না। she lost everything because of ড্যাশ ইরোশন। সে সব কিছু হারিয়ে ফেলেছে বিকজ অফ হোয়াট? বিকজ অফ রিভার ইরোশন, বা নদী ভাঙনের জন্য সে সব কিছু হারিয়ে ফেলেছে। নাও শি ইজ রানিং উইথ গ্রেট ড্যাশ। নাও শি ইজ রানিং উইথ গ্রেট ড্যাশ। রানিং বলতে এখানে দৌড়ানো বোঝায় নেই, রানিং বলতে বোঝানো হয়েছে তার জীবন কিভাবে চলতেছে। উইথ গ্রেট ডিফিকাল্টিস, উইথ গ্রেট সরোস, উইথ গ্রেট পেইনস, হার্ডশিপ। তুমি এখান থেকে যে কোনো একটা দিতে পারো, যে তার জীবন এখন অনেক বেশি কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। ইট ইজ স্যাড টু ড্যাশ দ্যাট এভরি ইয়ার মেহেরজান গেটস নিউ কম্প্যানিয়ন্স। কম্প্যানিয়ন মানে হচ্ছে সঙ্গী। সো নর্মালি সঙ্গী খুব পজিটিভ একটা ওয়ার্ড, কম্পানিয়ন খুব পজিটিভ একটা ওয়ার্ড, লাইক ফ্রেন্ডস আর আওয়ার কম্পানিয়ন্স। বাট এখানে কম্পানিয়ন্সটা কোনো হ্যাপি ওয়ার্ড হিসেবে ইউজ হয় না। এটাকে বুঝতে হবে যে এখানে কম্পানিয়ন ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে। এখানে ইউজ করা হয়েছে যে খুবই কষ্টের বিষয় যে প্রতি বছরই মেহেরজান নতুন নতুন সঙ্গী পায়। তার মানে কি প্রতি বছরই অনেক অনেক মানুষ মেহেরজানের মতো এই দুর্ভাগ্যের পরিণতির শিকার হচ্ছে। সো এখানে কি বলা যায়? ইট ইজ স্যাড টু, এখানে তুমি কি দিতে পারো? সে দিতে পারো, স্টেট দিতে পারো। দেখি এখানে কি দিয়েছে, নো বা লার্ন। এক্স্যাক্টলি, তুমি এখানে চাইলে স্টেট দিতে পারো, STATE, যে এটা খুবই দুঃখের বিষয় এটা জেনে যে মেহেরজান প্রতি বছরই নতুন নতুন কি পায়? সঙ্গী পায়। মেহেরজান ইজ আ টিপিক্যাল ড্যাশ ওয়েমেন হু লিভস ইন আ স্ল্যাম। মেহেরজান একজন খুবই সাধারণ মহিলা যে কি করে, যে হচ্ছে বস্তিতে বাস করে। সো এখানে কি হতে পারে একটু ভাবো, কেমন সাধারণ মহিলা? ইজ আ টিপিক্যাল ড্যাশ ওয়েমেন হু লিভস ইন আ স্লাম। তুমি বাংলাদেশি লিখতে পারো, তুমি এখানে আর কি লিখতে পারো? বাংলাদেশি। বাংলাদেশি ইজ দ্য রাইট আনসার। এখানে এছাড়া আর তেমন কোনো ওয়ার্ড আমরা লিখতে পারবো না। মেহেরজান ইজ আ টিপিক্যাল বাংলাদেশি ওয়েমেন, একজন বাংলাদেশি মহিলা, খুবই সাধারণ। টিপিক্যাল বলতে বোঝায় সাধারণ, টিপিক্যাল বলতে বোঝায় সাধারণ মহিলা বাংলাদেশি যিনি কি করেন? স্লামে বাস করে। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ। শেল্টার মানে কি? আশ্রয়। প্রপার্টিজ মানে সম্পত্তি। সে তার আশ্রয় স্থল এবং সম্পত্তি হারিয়ে ফেলেছে টু দ্য ইরোশন অফ রিভার যমুনা। আচ্ছা, শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ ডিউ টু। ডিউ টু মানে হচ্ছে কারণে, এবং এগেইন এখানে ডিউ ছাড়া অন্য কোনো ওয়ার্ড হবে না, বিকজ ডিউ টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগেইন, যেটা মানে হচ্ছে কারণে। তাহলে এই যে আমাদের মেহেরজান, তার কি হইল? সে হচ্ছে গিয়ে তোমার তার যে আশ্রয়স্থল, তার যে সম্পত্তি সব কিছু হারিয়ে ফেলেছে। কিসের জন্য? এই নদী ভাঙনের জন্য। শি অলসো লস্ট হার ফ্যামিলি। সে তার পরিবারকেও হারিয়ে ফেলেছেন। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজেস কজড বাই পোভার্টি অ্যান্ড ড্যাশ অফ ফুড। আচ্ছা, তার হাজব্যান্ড মারা গেছেন কোন রোগে? এমন রোগে যেটা কারণ ছিল হচ্ছে দরিদ্রতা এবং ড্যাশ অফ ফুড। একটু মনে করে দেখি আমরা, প্যাসেজে ছিল, প্যাসেজ একটু আমরা চাই যদি তোমাদের কাছে এখন একটু ইজি হবে। আচ্ছা, প্যাসেজটা একটু দূরে চলে গেছে আমাদের জন্য, একটু জাস্ট রিকল করি। প্যাসেজে এটা ছিল যে কি হয়, নদী ভাঙনের সময় দরিদ্রতা খুব বেশি দেখা যায় এবং খাবারের খুব অভাব দেখা যায়। সেই জন্য অনেক অনেক রোগের কারণে সে বছরের পর বছর ধরে তার হাজব্যান্ড এবং তার পরিবার সদস্যদেরকে কি করে? হারিয়ে ফেলে। এই যে খাবারের অভাব, এই অভাবের মিনিংটা আমাদের এখানে দিতে হবে। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজেস কজড বাই পোভার্টি অ্যান্ড স্কারসিটি অফ ফুড। এখানে স্কারসিটি দিতে পারো অথবা তুমি ওয়ান্ট দিতে পারো, সব বোঝা যাচ্ছে না তাই আমি এখানে লিখে দেই। স্কারসিটি উইল বি দ্য পারফেক্ট ওয়ার্ড। আর যদি স্কারসিটি মনে না থাকে ওয়ান্ট অফও দেওয়া যায়। স্কারসিটি অফ ফুড বা ওয়ান্ট অফ ফুড মানে হচ্ছে খাবারের যে অভাব, খাদ্যাভাব। নাও শি ইজ অনলি আ স্লাম ড্যাশ। সে এখন শুধুমাত্র একজন স্লাম ডুয়েলার বা বস্তি বাসিন্দা।
যে বস্তিতে বাস করে। যদিও এককালে তার অনেক অনেক সম্পত্তি ছিল, সে অনেক হ্যাপি ছিল, তার হাজবেন্ড ছিল, ফ্যামিলি মেম্বার্স ছিল, বাট এখন তার আর কোনো পরিচয় নাই। সে এখন শুধুমাত্র এই রিভার ইরোশনের জন্য, এই যমুনা নদী গ্রিডের জন্য সে এখন জাস্ট একজন কি বস্তি বাসিন্দা। তাহলে বাসিন্দার ইংলিশ হচ্ছে ডুয়েলার। এটা এখানে বোঝা যাচ্ছে না, তাই আমি এখানে লিখে দিচ্ছি DWELLER, স্লাম ডুয়েলার। ডুয়েলার মানে হচ্ছে বাসকারী, এটা আমি বাসিন্দা লিখি, ডুয়েলার মানে বাসিন্দা। ওকে, লাইক মেহেরজান, মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ড্যাশ অফ রিভার ইরোশন। এই মেহেরজানের মতো আরও অনেক অনেক মানুষ আছে যারা কি হয়েছে, এই কি হয়েছে বলতো, ভিকটিম অফ রিভার ইরোশন। তাহলে এখানে কি হবে, ভিকটিমস। কেন ভিকটিম হবে না, কেন এস অ্যাড হবে বলো তো? বিকজ মেনি পিপল, অনেক অনেক মানুষ কি হয়েছে, ভিকটিম হয়েছে। এবং এগেইন এখানে ভিকটিম ছাড়া অন্য কিছু হবে না, বিকজ এখানে অফ আছে। অফ, ভিকটিম অফ মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে, এটা মানে হচ্ছে ভিকটিম হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া, এই জন্য এখানে ভিকটিম হবে। সো বলেছে কি, মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল, অনেক অনেক মানুষ আছে যারা কি হয়, যারা হয়েছে এই তোমার, যারা এই রিভার ইরোশন বা নদী ভাঙনের শিকার হয়েছে। সো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ, বাট আমরা আরেকটু জাস্ট দেখবো, সেটা হচ্ছে এগেইন মাস্টার বুক নিয়ে কথা বলার ছিল। মাস্টার বুকটা তোমরা কিভাবে পড়বা, ফার্স্টে বলেছিলাম ক্লাসের ম্যাপ পদ্ধতি, মাস্টার, অ্যাপ্লাই অ্যান্ড প্রুভ। দেন আছে হচ্ছে 10-10 আছে। সো 10-10 হচ্ছে গিয়ে আমাদের যেটা ডাউট সলভার, 24/7 তোমরা এটা ইউজ করতে পারবা, 24/7 তোমরা ইউজ করতে পারো আমাদের ডাউট সলভ করার জন্য। একটু আবারও বলে দিচ্ছি, হয়তো তোমরা অলরেডি অনেকে ইউজ করো বা সামনে করবা। এবং দেন আছে হচ্ছে তোমার 24/7, এবং এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার 16910। তোমাদের যে কোনো প্রবলেমে, কোর্স রিলেটেড যে কোনো সমস্যায় তোমরা কিন্তু এই নাম্বারে কল দিতে পারো। এবং আমরা কিন্তু আমাদের যে পেইড ক্লাসগুলো, যেগুলো আমরা নর্মালি ব্যাচের ক্লাসগুলো নিয়ে থাকি, আমরা কিন্তু এভাবেই টপিকটা খুবই কি বলবো, ইলাস্টিক্যালি সবগুলো এক্সপ্লেন করে থাকি। এবং আশা রাখবো আজকে আমরা সিন প্যাসেজের যে টপিকগুলো পড়লাম, যে আমরা সিন প্যাসেজ থেকে এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপস, ইনশাল্লাহ আশা করছি তোমরা সবাই খুব ভালো মতো অ্যান্সার করতে পারবা। এবং আগামী ক্লাসগুলো তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ। সো লেটস হোপ ফর দি বেস্ট। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড বাই। ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে কোনো একদিন লাইভ ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।